আজ আমি আপনাদের জন্য বিখ্যাত একটা কোরিয়ান ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো স্নোড্রপ। ড্রামার নায়িকাকে তো দেখেই আপনারা চিনছেন, সে হলো ব্ল্যাকপিঙ্কের জিসো এবং নায়ক হলো জাং হেইন, যে আমার খুবই প্রিয় একজন অ্যাক্টর। এই ড্রামাটি আমার 5টা ফেভারিট ড্রামার ভিতরে একটা। এই ড্রামাটি আমি কম করে হলেও প্রায় 7-8 বার দেখেছি। তো ভাবলাম আপনাদেরকেও এই ড্রামার গল্পটা আমি শোনাই, এবং এর গল্পটা আমাদের সমসাময়িক ইস্যুর সঙ্গে খুব ভালোভাবেই মিলে যায়। আমাদের দেশের বর্তমানে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে এমন একটা ড্রামাই সব থেকে বেশি মানায়। তাছাড়া ড্রামাটি দেখলে আপনারা বুঝবেন যে দেশের ভিতরে ঠিক কত রকমের রাজনীতি চলে, আর এই রাজনীতির বেড়ার জালে পড়ে আমরা কেবল আমাদের আপন মানুষগুলোকেই হারিয়ে ফেলি। এক ভয়ানক রাত্রে পায়ে গুলি লেগে একটা ছেলে দৌড়াতে দৌড়াতে রক্তাক্ত অবস্থায় মহিলা হোস্টেলে এসে ওঠে। ওই হোস্টেলের 207 নম্বর রুমে সে আশ্রয় নেয়, কিন্তু এই রুম ছিল তার জন্য একদম অনিরাপদ। তো সেই 7 নম্বর রুমেই থাকতো ইয়ংরো নামের একটি মেয়ে, যে মেয়েটি এই ছেলেটিকে আগেই দেখে ক্রাশ খেয়েছিল। ইয়ংরো তখন নিজের দায়িত্ব নিয়ে ওই ছেলেটিকে সবার আড়াল থেকে চিলেকোঠার ঘরে লুকিয়ে রাখে। তারপরে মহিলা হোস্টেলের ভিতরেই শুরু হয় একজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছেলে এবং একটা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ের প্রেমের গল্প। তবে তাদের এই গল্পটা এতটাও সহজ ছিল না, কারণ রক্তাক্ত অবস্থায় যে ছেলেটি এখানে এসেছিল তার পরিচয় ছিল অনেক ভয়ানক, যেটা ইয়ংরো জানতো না। আর তারপর থেকেই শুরু হয় গল্প। কিন্তু ইয়ংরো যাকে বাঁচিয়েছিল সেই ছেলেটি কিনা পরে এসে আবার ইয়ংরোকেই জিম্মি বানায়। কিন্তু কেন বানিয়েছিল, আর সেই গল্পটা জানতে হলে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন এখন মূল ভিডিওতে। ড্রামা শুরুতেই আমরা 1885 সালে প্রতিষ্ঠিত হয় একটা মহিলা ইউনিভার্সিটির হোস্টেল দেখতে পাই। এই হোস্টেলটি 1885 সালে গঠিত হলেও যে কাহিনী দেখানো হচ্ছিল সেটা ছিল 1987 সালের ঘটনা। এই হোস্টেলে 207 নম্বর রুমে 4টি মেয়ে থাকতো। এই মেয়েটির নাম হলো ইয়ংরো। সে হলো এই ড্রামার নায়িকা। ইয়ংরো খুবই চঞ্চল এবং স্যাভেজ টাইপের একটা মেয়ে ছিল। ও খুবই চাঞ্চল্যের সহিত দৌড়ে যাচ্ছিল টেলিফোন বুথের দিকে, কারণ ওদের পুরো ইউনিভার্সিটিতে একটাই টেলিফোন বুথ আছে। আর সেখানে একটা মেয়ে ওকে এখন ডাকছিল যে 207 নম্বর রুমের ইয়ংরো কে আছে, তার উদ্দেশ্যে একটা কল এসেছে। ইয়ংরো খুব তাড়াহুড়ো করে ওই কলটি রিসিভ করতে চায়। এই ইউনিভার্সিটিতে টেলিফোন অপারেটর হিসেবে যে কাজ করতো তার নাম হলো খেবুনক, ওকে একটু মনে রাখবেন। তো ইয়ংরো খুব দ্রুত করে দৌড়ে আসে, কিন্তু খেবুনক ওর সঙ্গে একটু মজা করছিল। পরে ইয়ংরো কলটা ধরে দেখে যে ওর বাসা থেকে কল করা হয়েছিল। ইয়ংরো রুমের বাকি 3 জনকে একটু জেনে নি। এটা হলো হেরিয়ং, ওদের সবার বড়, আর এটা হলো জংমিন, যে ওই ইয়ংরোর সিনিয়রি। এবং হেরিয়ং খুবই তেজি স্বভাবের একটা মেয়ে হলেও ওর মন মেজাজ অনেক ভালো। আর এটা হলো ইয়ংরোর ব্যাচমেট, ওর নাম সোলহি। ইয়ংরো এবং সোলহির অনেক ভালো সম্পর্ক। তারপরে ওদের রুমের 4 জনের ভিতরে সবারই অনেক দারুণ সম্পর্ক ছিল। আর এই হোস্টেলে হেরিয়ং এর আলাদা একটা নামও আছে। ওর যে অনেক মেজাজ সেটাও সবাই জানে। এরপরে আমরা এই ড্রামার হিরোকে দেখতে পাই, যার নাম হলো লিম সোহো। সোহো বার্লিন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে সাউথ কোরিয়াতে ফিরে এসেছে এবং এখানে একটা বন্ধুর বাড়িতে উঠেছে। তবে এতটাও জানাশোনা নয় এই বন্ধুটা ওর। এই বন্ধুর নাম হলো গংতে। এই গংতেকেও একটু মনে রাখবেন। এরপরে আমরা দেখতে পাই যে মহিলা হোস্টেলের সমস্ত মেয়েরা সন্ধ্যার আগে খুব তাড়াহুড়ো করেই ফিরছিল। তবে হেরিয়ং যখন ফিরছিল তখন একটা ছেলে ওকে আটকে দেয়। ওই ছেলেটি ছিল একজন আর্মি। সেই হেরিয়ংকে অনেক পছন্দ করত, তাই তো রাস্তার মাঝখানেই হেরিয়ংকে প্রপোজ করে। কিন্তু হেরিয়ং কোনো রকমে ওই আংটিটা এবং ফুলটা নিয়ে দৌড় দেয়, কারণ সন্ধ্যার আগেই যদি ইউনিভার্সিটির ভিতরে ও না ঢুকতে পারে, হোস্টেলের ভিতরে যদি না ঢুকতে পারে, তাহলে এরপরে আর ঢুকতে পারবে না। এবং ওদের যে হোস্টেল সুপার আছে, সেই হোস্টেল সুপার ওদের সবাইকে বেরও করে দিবে। তাই তো খুব তাড়াহুড়ো করে ওরা হোস্টেলের দিকে আসতে লাগে। কিন্তু ফিরতে ফিরতে ইয়ংরোর বেশ লেট হয়ে গিয়েছিল। ইয়ংরোর হাতে একটা খাবারও ছিল। এদিকে জংমিন এবং সোলহি চিন্তা করছিল ওরা 2 জন কখন আসবে। আর এই ইউনিভার্সিটি হোস্টেলের যে নাইট গার্ড ছিল তার নাম মানদং। মানদং আবার ইয়ংরোকে অনেক যত্ন করত। মানদং তখনও দাঁড়িয়েছিল, গেট বন্ধ করছিল না, কারণ ইয়ংরো ভিতরে আসবে। তবে ইয়ংরো আসার আগে গেটটা বন্ধ করে দিতে হয়, কারণ অলরেডি মিস পি সবার রোল কল করার জন্য রেডি হয়ে গিয়েছে। খেবুনক মিস পি এর সঙ্গে রোল কলের খাতাটা নিয়েও হাজির হয়ে যায়। এদিকে মানদং দেখে যে এখনো পর্যন্ত ইয়ংরো আসেনি। ওদের একটু চিন্তাই হচ্ছিল, কারণ ইয়ংরো যদি টাইমের ভিতরে না পৌঁছাতে পারে তাহলে মিস পি হয়তো আজকে ইয়ংরোকে বাহির
বাইরে বেরই করে দিবে। ইয়ংরো তখন পিছনের জানালা দিয়ে উপরে ওঠার ট্রাই করতে লাগে। এদিকে হেরিয়ং এসে রেগে গিয়েছে, ইয়ংরো এখনো ফেরেনি। ওরা সবাই চিন্তা করতে লাগে ইয়ংরো যদি না ফেরে তাহলে ওদের বাকি 3 জনকেও হয়তো মিস পি বের করে দিবে। তো মিস পি প্রথমে একটা একটা করে রুমে ঢুকতে লাগে। ওদিকে ইয়ংরো নিজের জীবনের রিস্ক নিয়ে দেয়াল টপকে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু মিস পি তখন প্রায়ই ওদের রুমের কাছে চলে এসেছিল। ইয়ংরো একটা একটা করে রুম পার হয়ে ওর রুমের দিকে যাচ্ছিল। তখনই ও দেখতে পায় যে খেবুনক ওকে দেখে ফেলেছে এবং ওর দিকে তাকিয়ে আছে। তবে খেবুনক মোটেও খারাপ চায় না ইয়ংরোর। আর একটা রুম পরেই ছিল ইয়ংরোর রুম। এখনই মিস পি তার রুমে চলে যাবে। ইয়ংরোর এর ভিতরে এই রুমে পৌঁছাতে হবে। এখন ওকে হেল্প করতে পারে একমাত্র খেবুনক। তো খেবুনকই এখন মূলত ইয়ংরোকে হেল্প করে। খেবুনক হঠাৎ করে ইঁদুর ইঁদুর বলে চিৎকার দিয়ে ওঠে, আর এর ভিতরে 207 নম্বর রুমের জানালায় এসে হাজির হয়ে যায় ইয়ংরো। আর ইয়ংরোকে ওরা ভিতরে টেনে নেয়। এদিকে ইঁদুর ইঁদুর বলে মিস পিকে বাইরে আটকে রাখে খেবুনক। তখন খেবুনকের উপরে মিস পি খুব রেগে যায় আর বলে, তোমাকে বলেছি না এভাবে চিৎকার না করতে, এটা একটা মহিলা হোস্টেল, মেয়েরা সবাই ভয় পেয়ে যাবে। খেবুনক তখন বলে, আচ্ছা আমার ভুল হয়ে গিয়েছে। এরপরে মিস পি 207 নম্বর রুমে এসে দেখে এখানে সবাই ঠিকঠাক আছে। তবে মিস পি বুঝতে পারে ইয়ংরো মাত্রই ফিরেছে, তাই মিস পি ওদেরকে ওয়ার্নিংও দিয়ে যায় আর বলে যায় ফার্দার যদি ভুল কোনো কিছু দেখি তাহলে রুম থেকে তোমাদের বের করে দিব। এরপরে ইয়ংরো ওই দাদুর সঙ্গে দেখা করতে আসে। ইয়ংরো হাতে করে কিছু খাবার নিয়ে এসেছিল, সেগুলো দাদুর রুমেই রেখে গিয়েছিল। এরপরে ও খেবুনকের সঙ্গে দেখা করতে আসে আর ওকে ধন্যবাদ জানায়। খেবুনক তখন বলে, ধন্যবাদ যদি দিতে তাহলে শেক্সপিয়রের লেখা রোমিও আর জুলিয়েট উপন্যাসটা আমাকে দিয়ে দিও। আসলে খেবুনক তো এখানে পড়াশোনা করে না, কিন্তু ওর কাছে একটা উপন্যাস থাকলে ওকেও একটু স্টুডেন্ট ফিল দিবে, তাই জন্য ওই ইয়ংরোর কাছে এটা চায়। এরপরেই আমাদের সাউথ কোরিয়ান কিছু এজেন্টদের দেখানো হয়। এই মেয়েটির নাম হলো হান্না। হানা একজন সাউথ কোরিয়ান এজেন্ট, যার কাজ হলো নর্থ কোরিয়ান কোনো স্পাই যদি এই দেশের ভিতরে ঢুকে যায় তাকে ধরা। আর এটা হলো হান্নার টিম লিডার, অর্থাৎ ও যে এজেন্সির হয়ে কাজ করে সেই টিমের লিডার, যার নাম সিপ আন। তো হান্না কিন্তু খুবই বোল্ড এবং স্যাভেজ টাইপের একটা মেয়ে ছিল। ওর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেও এই এজেন্সিতেই কাজ করত। আর ওই ছেলেটির নাম হলো গাংমো। তবে গাংমো অনেক বছর আগেই ওকে ছেড়ে পালিয়েছে। কেন পালিয়েছে সেটা জানার জন্য হান্না এই এজেন্সিতে যোগ দিয়েছে। যদিও গাংমো এবং হান্না দুজনেই কিন্তু খুব প্রচণ্ড পরিমাণের বোল্ড মানুষ। গাংমো এতদিন বিদেশে ছিল, কিন্তু এখনও সাউথ কোরিয়াতে ফিরে এসেছে একটা বিশেষ প্রজেক্টের কাজ করার জন্য। আর এখানে এসে ও হান্নার মুখোমুখি হয়ে যায়। হান্নার এবং ওর একটা কোল্ড ওয়ার চলছিল ভিতরে ভিতরে। এদিকে আমরা ইয়ংরোকে দেখতে পাই। ইয়ংরো তখন খেবুনকের কাছে এসেছিল, কারণ খেবুনক ওর কাছে একটা বই চেয়েছিল। ইয়ংরোর ফ্যামিলিকে আমাদের না দেখানো হলেও আমরা ইয়ংরোর কথা থেকে এটা জানতে পারি যে ইয়ংরোর একটা ভাই আছে, যাকে ইয়ংরো খুব মিস করে, যাকে অনেকগুলো চিঠি লিখেও একটা চিঠিরও উত্তর সে পায়নি। তাই ও মন খারাপ করে ফোনের অপেক্ষায় খেবুনকের ওখানে এসে বসেছিল। কিছুক্ষণ পরে ও খেবুনককে রোমিও জুলিয়েট উপন্যাসটা তুলে ধরে আর বলে, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। খেবুনক খুবই খুশি হয়ে যায়। উপন্যাসটা তুলে ধরে বলে, আমাকে ইংরেজি ছাত্রীর মতো লাগছে না। আসলে ও যেহেতু এখানে পড়াশোনা করে নাই, কিন্তু মেয়েদেরকে দেখে যে তাদের লাইফ স্টাইল কেমন, এগুলো দেখার পরে ওরে একটু ছাত্রী ছাত্রী ভাব দিতে মন চায়। কিন্তু কেউই ওর সঙ্গে ভালো ব্যবহার করে না, না করারও কারণ আছে। ও মেয়েদের জামা কাপড় জুতা এগুলো চুরি করে। এদিকে আবার আমরা গাংতেকে দেখি। গাংতে একটা ছবি নিয়ে বসে বিভোর হয়েছিল, আর ছবিটা ছিল হেরিয়ংয়ের। আসলে হেরিয়ংকে অনেক ছেলেরাই চেনে, হেরিয়ং বেশ ফেমাস। গাংতে তাই এখন হোসি ইউনিভার্সিটির হোস্টেলে কল দেয়, আর ওই কলটা রিসিভ করে ইয়ংরো। তখন গাংতে বলে, 207 নম্বর রুমে হেরিয়ংয়ের সঙ্গে আমি ব্লাইন্ড ডেট করতে চাই, তবে আমার আরও কিছু বন্ধু আছে, আমরা 4 জন বন্ধু ওখানে যাব। আপনি ওদেরকে বলে দিবেন ওরা 4 জন যেন রোম ক্যাফেতে ওয়েট করে, আমরা ওখানে ব্লাইন্ড ডেটে যেতে চাই। ইয়ংরো যেহেতু 207 নম্বর রুমেরই মেয়ে ছিল, এটা শুনে ইয়ংরো খুব হ্যাপি হয়ে যায়, কারণ ও নিজেও চাইছিল একটা ব্লাইন্ড ডেটে যেতে। কিন্তু খেবুনক পাশ থেকে শুনে অবাক হয়। ও চাইছিল একটা ব্লাইন্ড ডেটে যেতে, কিন্তু ও তো টেলিফোন অপারেটর, ওকে কেউ কেন ব্লাইন্ড ডেট করবে। তখন খুব হ্যাপি হয়ে যখন নাচানাচি করছিল ইয়ংরো, তখন খেবুনক বলে, তোমাদের সাথে আমাকেও নিয়ে যাবে, কারণ জংমিন তো মনে হয় না কোনো ব্লাইন্ড ডেটে যাবে বলে। জংমিন হলো 207 নম্বর রুমে ইয়ংরোর সেই সিনিয়র আপুটা। ও কোনো ব্লাইন্ড ডেটের ব্যাপারে কোনো আগ্রহ নেই তার। তাই খেবুনক বলে, ওরা তো 4 জন আসবে, কিন্তু তোমাদের তো একটা মেয়ে কম পড়ছে, তাহলে আমাকেই নিয়ে চলো।
কিন্তু ওকে নিয়ে যেতে খুব একটা রাজি হয় না ইয়ংরো। এইদিকে গংতের একটা ফ্রেন্ড বলে, এই তুই তো বললে আমরা 4 জন যাব, কিন্তু আমরা তো 3 বন্ধু, আমরা আরেক বন্ধু কোথায় পাবো? গংতে তখন দৌড়ে চলে আসে লিমসোহর কাছে। গংতে লিমসোহকে বলে, আগামীকাল রোম ক্যাফেতে আমরা একটা ব্লাইন্ড ডেটে যাব, কিন্তু আমরা কথা দিয়েছি আমরা 4 জন বন্ধু যাব, তুই আমাদের সঙ্গে প্লিজ চল, কারণ আমাদের একটা বন্ধু কম পড়ে গিয়েছে। তো লিমসোহ আর না করতে পারে না। এদিকে ইয়ংরোকে ম্যানেজ করার চেষ্টা করছিল খেবুনক এবং কান্নাকাটিও করছিল, তবে ইয়ংরো জানে হেরিয়ং কখনোই খেবুনককে নিয়ে যাবে না। ইয়ংরো তখন খেবুনকের জন্য অনেক আর্জি জানায় হেরিয়ংয়ের কাছে। হেরিয়ংকে বলে, এইবারের মতো নিয়ে চলো, সলহি তুইও একটু বল না। তখন সলহি বলে, আমিও ওকে পছন্দ করি না, দেখ ও না গেলেই ভালো হবে। কিন্তু ইয়ংরো তো চেপে লেগেছে যে ওকে নিয়ে যেতেই হবে, দেখো অনেক কান্নাকাটি করছে। তখন হেরিয়ং রাজি হয়ে যায়। পরদিন যখন এরা ডেট করতে আসে তখন ছেলেগুলো আগে থেকেই চলে এসেছিল। ওরা যেহেতু কেউ কারোর মুখ দেখেনি, তাই গংতে বলে, আমরা আলাদা করে কয়েকটা জিনিস টেবিলের উপর রেখে দিব, যেমন আমি যদি একটা কলম রাখি, সেই কলমটা যে মেয়ে তুলবে সে আমার গার্লফ্রেন্ড হবে, তেমনি তুই এই পেপার প্লেনটা রেখে দিবি, তাহলে এটা যে তুলবে সে তোর গার্লফ্রেন্ড হবে। আর এটা আড়াল থেকে খেবুনক দেখে নেয়, কারণ খেবুনক অলরেডি অনেক আগে রোম ক্যাফেতে চলে এসেছিল। অন্যদিকে এরা 3 জন এখনো রেডিই হয়নি, রোম ক্যাফে তো দূরের কথা, ওরা অনেক সাজগোজ করে যখন আসছিল তার আগে অলরেডি এরা অনেকক্ষণ বসে থেকে ওয়েট করছিল। আর এখানে লিমসোহ বসে বসে ম্যাচের টাওয়ার বানাচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে এখানে চলে আসে 3 সুন্দরী। এখানে এসেই গংতেকে এটা বলে হেরিয়ং জিজ্ঞেস করলে গংতে উঠে দাঁড়ায়, আর সাথে সাথে বানানোর টাওয়ারটা ভেঙে পড়ে যায়। টাওয়ারটা বাঁচানোর জন্য যখনই সো হাত বাড়ায় তখন ইয়ংরো হাত বাড়িয়ে দিয়েছিল। আর এই প্রথম দেখা হয়ে যায় ওদের দুজনের, আর দুজনের প্রতি ক্রাশ খেয়ে যায়। এরপরে ওরা নিজেদের ভিতরে এই কথা বলে, আর ইয়ংরোকে হেরিয়ং জিজ্ঞেস করে, কি রে তোর বুনকন্নি কোথায়? উন্নি মানে হলো বোন, কোরিয়ান ভাষায় বোনকে উন্নি বলা হয়। তো খেবুনকের নাম করতে করতেই বান্দা হাজির হয়ে যায়। ওরা সবাই খেবুনককে দেখে তো অবাক। খেবুনক মেয়েদের চুরি করা জামা কাপড় এগুলো পরে সেই লেভেলের একটা গেট আপ নিয়ে এখানে এসেছে, সাথে আবার রোমিও জুলিয়েটের সেই উপন্যাসটাও নিয়ে এসেছে। এসেও মিথ্যা পরিচয় দেয় আর বলে, আমি ইংলিশের ছাত্রী। এটা শুনে ওদের সত্যি ওরা কি বলবে বুঝতে পারে না, এবং এ তো অনেক আগে থেকে লিমসোহর সঙ্গে ডেট করতে চাইছিল। এরপরে ওরা 4টা ছেলে আলাদা করে ওদের জিনিসগুলো টেবিলের উপরে রেখে দেয়। কেউ রেখেছিল সার্টিফিকেট, কেউ লাইটার, কেউ কলম, আর একটা ছিল পেপার প্লেন। খেবুনক তো জানে যে পেপার প্লেনটা লিমসোহর, ও যদি পেপার প্লেনটা ধরে ফেলে তাহলে ও লিমসোহর সঙ্গে ডেট করতে পারবে। তো প্রথমে হেরিয়ংকে দিয়েই শুরু হয়। হেরিয়ং একটা সার্টিফিকেট তোলে, কিন্তু সেটা ছিল একটা ভ্যাবলা ছেলে। হেরিয়ং তো এদের কাউকেই পাত্তা দিচ্ছিল না। যাই হোক, ওরা এই ব্যাপারটাকে সামলানোর জন্য জিনিসগুলো তো তুলছিলই। যখন ইয়ংরোর টাইম আসে তখন ইয়ংরো পেপার প্লেন দেখে ওটাকেই নিতে যাচ্ছিল, কিন্তু তখনই খেবুনক ওই পেপার প্লেনটা আগে থেকেই নিয়ে নেয়। খেবুনক নিয়ে বলে যে, ইয়ংরো তুই তো আমার ছোট, তাই আগে আমারই তোলা উচিত। এটা বলে ও পেপার প্লেনটা নিয়ে নেয়, আর ইয়ংরো ওখান থেকে ডেট ক্যান্সেল করে চলে আসে, কারণ ওর যার সঙ্গে পড়েছিল তাকে ও পছন্দই করেনি। এরপরে ও এভারগ্রিন বুকশপ নামের একটা বুকশপে আছে, আর ওখানে এসে লিমসোহর কথা ভাবতে লাগে আর নিজের আপন মনে জোরে জোরে বেসুরো গলায় গান গাইতে লাগে। ইয়ংরো যে বুকশপে এই গানটা গাইছিল সেই বুকশপে এসে দাঁড়িয়েছিল লিমসোহ নিজেও। ইয়ংরোর এই বেসুরো গলায় গান শুনে ও হাসতে লাগে। ইভেন ওই বুক স্টোরে যত মানুষ ছিল তারা সবাই ইয়ংরোর বেসুরো গলার গান শুনে হাসে। ইয়ংরো তখন বেশ বিব্রতিকর সিচুয়েশনে পড়ে গিয়ে ওখান থেকে চলেই যাচ্ছিল, আর তখনই ও লিমসোহর সঙ্গে ধাক্কা লাগে। লিমসোহকেও বলে, আপনি এখানে? আপনার না বুনকন্নির সঙ্গে ডেটে যাওয়ার কথা ছিল, তো আপনি এখানে কি করছেন? তখন ইয়ংরোকে ও বলে, আমি আসলে বিজি ছিলাম, আমি বলেছি আমি বিজি আছি, এটা বলে ডেট ক্যান্সেল করে চলে এসেছি। তখন ইয়ংরো বলে, ও আচ্ছা, আপনি এই এভারগ্রিন বুকশপে দাঁড়িয়ে বিজি আছেন তাই তো? আমিও বিজি আছি। এবার ওরা দুজনেই বুঝে যায় যে ওদের যাদের সঙ্গে ডেট পড়েছে তাদের কাউকে পছন্দ হয়নি বলেই ওরা ডেট ক্যান্সেল করে চলে এসেছে। ইয়ংরো তখন এখান থেকে একটা ক্যাসেট কিনবে বলে টাকা দিতে যাচ্ছিল, বাট ওর ব্যাগের ভিতরে পুরো টাকাটা ছিল না, তাই ও আরও বেশি মাথা নত করে ওখান থেকে বাইরে চলে আসে, কারণ ও খুবই আজকে বিব্রতিকর সিচুয়েশনে বারবার পড়ে গেল। এরপরে লিমসোহ পিছন থেকে ইয়ংরোকে এসে ডাকে আর বলে, আপনি তো এই ক্যাসেটটা কিনতে চাইছিলেন, না কিনে যে চলে যাচ্ছেন। ইয়ংরো তখন বলে, এটা আমি অন্য কোনো দিন কিনে নিব। লিমসোহ বলে, এটা আমার তরফ থেকে আপনার জন্য গিফট, এটা প্লিজ রাখুন। এটা বলে লিমসোহ চলে যায়, কিন্তু ইয়ংরো লিমসোহর পিছু পিছু দৌড়াতে লাগে, আর লিমসোহকে এসে বলে, প্লিজ
প্লিজ আমি এটা নিতে পারবো না। কিন্তু লিমসো কিছু একটা দেখে ওর চোখ বড় হয়ে গিয়েছিল, কারণ সামনে দিয়েই পুলিশ আসছিল। সোহ তখন একটা নার্সারির ভিতরে ঢুকে যায়। ইয়ংরো তো আর এত কিছু বোঝে না। ইয়ংরো তখন ওর পকেটে এসে ওই ক্যাসেটটা দিয়ে দেয়। তখন ইয়ংরোকে ওখানে আটকে দেয় লিমসো আর বলে একটু দাঁড়াও। এবার ইয়ংরো বোঝে না লিমসো ওকে কেন দাঁড়াতে বলল। তখন ইয়ংরো সামনের দিকে তাকিয়ে দেখে যে এখানে কিছু পুলিশ আসছে। আসলে সেই সময় কোরিয়াতে ছাত্র আন্দোলন চলছিল, আর পুলিশ ছাত্রদের দেখলেই তাদের গ্রেপ্তার করছিল। ইয়ংরো ব্যাপারটাও বুঝে যায়, তাই ইয়ংরো এখানে লিমসোর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে শুরু করে। কারণ ভালোবাসার অভিনয় করতে দেখলে পুলিশ ওদের ধরবে না, কিন্তু স্টুডেন্ট দেখলেই ধরবে, তো যেমনটা আমাদের দেশেও হচ্ছে। পুলিশ যখন দেখে যে এরা এখানে ঝগড়া করছে এবং এরা কাপল, তাই পুলিশ এখান থেকে চলে যায়। তারপরে সোহকে ইয়ংরো বলে, আসলে আমি জানি ব্যাপারটা, যেহেতু এখন ছাত্র আন্দোলন চলছে আর পুলিশরা ছাত্রদের ধরছে, তাই বোধহয় আপনাকেও ধরতে চেয়েছিল, আপনি চিন্তা করবেন না। ইয়ংরোকে তখন ধন্যবাদ জানায় লিমসোহ এবং ওর ব্যাগটা ওর হাতে তুলে দেয় আর বলে, তুমি গান না গেয়ে অভিনয় করলেই বরং ভালো অভিনেত্রী হতে পারতে। ইয়ংরো ক্যাসেটটা ফিরিয়ে দিয়ে যখন চলেই যাচ্ছিল, তখন লিমসোহ ওকে আটকে দেয় আর বলে, আমরা কি আগামীকাল লাঞ্চ, এইটা বলেই ও থেমে যায়, কারণ ও দূরে এজেন্টদের গাড়ি দাঁড়ানো দেখতে পায়। তাই ও আর কথা না বাড়িয়ে বলে যে এই ক্যাসেটটা আপনিই রাখুন, কারণ এটা আমি আপনার জন্যই কিনেছি। তাছাড়া আজকে আপনি আমাকে হেল্প করেছেন বলে এটা আপনার পাওনা। এটা বলে লিমসোহ চলে যাচ্ছিল। তখন ইয়ংরো পিছন থেকে এসে আবারও ওকে আটকে দিয়ে বলে, আমি কারো কাছ থেকে ফ্রিতে এমন নিই না, কিন্তু আমি আপনার জন্য আগামীকাল রোম ক্যাফেতে ওয়েট করব, আমি আপনাকে লাঞ্চ করাবো, ভুলবেন না কিন্তু। এটা বলে ইয়ংরো ওকে বাই বাই জানিয়ে চলে আসে। বাসায় আসার পরে ইয়ংরোর বারবার লিমসোহর কথাই মনে পড়ছিল। প্রথম প্রেমে অনুভূতি ঠিক এরকমটাই হয় যেমনটা এখন হচ্ছিল ইয়ংরোর। ইয়ংরো এই অনুভূতিকে কিভাবে বর্ণনা করবে বুঝতে পারে না। ওর একটা লাল রঙের রেডিও ছিল। ইয়ংরো তখন রেডিওর রেকর্ডারটা অন করে আর ওখানে আজকের অনুভূতিটাও প্রকাশ করে দেয় এবং সেটাকে রেকর্ড করে রাখে। পরদিন ইয়ংরো রোম ক্যাফেতে সময় মতো চলে আসে, কিন্তু তখনও সোহ এখানে এসে পৌঁছায়নি। তো সোহর জন্য অনেকক্ষণ ওয়েট করতে করতে একদম রাত হয়ে যায়, তাও সোহ ওর সঙ্গে দেখা করতে আসে না। সোহ আসবে কিভাবে? সোহ আসলে একজন নর্থ কোরিয়ান স্পাই, মানে সোহর বাড়ি উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়ায় নয়, এবং এজেন্টরা সবাই এখন সোহকেই খুঁজছে। সোহ আসলে একটা বিশেষ মিশন সাকসেসফুল করার জন্যই কোরিয়াতে এসেছে। কোরিয়া থেকে একজন প্রফেসরকে নিয়ে যাওয়ার কথা আছে ওর উত্তর কোরিয়ায়, আর সেই লোককে নিয়ে যখন ও যাচ্ছিল ঠিক তখনই এজেন্টদের গাড়ির সামনেও পড়ে যায়। সাথে সাথেই গোলাগুলি শুরু হয়ে গিয়েছিল। যেহেতু ওই টাইমে কোরিয়ায় ছাত্র আন্দোলন হচ্ছিল, তাই চারিপাশ বেশ সরগরম ছিল। সোহ তখন বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে লাগে। ওর পিছু পিছু গাংমো দৌড়াতে লাগে। গাংমো সোহকে টার্গেট করে একটা গুলিও ছুঁড়েছিল, আর ওই গুলিতে বেশ আহত হয়ে গিয়েছিল সোহ। কিন্তু সোহ তবুও দৌড়ে দৌড়ে হোসু ইউনিভার্সিটির হোস্টেলের দিকেই আসতে লাগে। আর সোহ আসবে না একদম ইয়ংরোদের রুমে এসেই পড়ে যায়। এটাকেই বলা হয় ভাগ্য। তখন রুমে কেউ ছিল না। ইয়ংরো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে। এদিকে গাংমো বুঝতে পেরেছে যে সোহ এখানেই ঢুকেছে, তাই ও সোজা সামনের দরজা দিয়ে ইউনিভার্সিটি হোস্টেলের ভিতরে ঢুকে পড়ে। এদিকে ইয়ংরো একটা মানুষকে দেখে অবাক হয়ে যায় এবং ও একই সঙ্গে ভয়ও পেয়ে যায়, কিন্তু ও বুঝতে পারেনি এটা হলো ওর ভালোবাসার সেই মানুষ, আর ওকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখবে সেটা ও একদম চিন্তা করতে পারেনি। তখন সোলহি রুমে আসে এবং এরকম একজনকে পড়ে থাকতে দেখে ওর তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। পুরো হোস্টেলেই তখন তাণ্ডব শুরু হয়ে যায়, কারণ এখানে এজেন্টরা ঢুকে গিয়েছিল আর এটা কোনোভাবেই মিস পি বরদাস্ত করে না। এদিকে বাহিরে যখন একজন নর্থ কোরিয়ান স্পাইকে ধরার জন্য লোক এসেছে, তখন এদিকে সোহ এদের রুমে। এটা দেখেই হেরিয়ং বলে, ওটা একজন নর্থ কোরিয়ান স্পাই, ওকে এখান থেকে বের কর, না হলে আমরা ফেঁসে যাব। কিন্তু ইয়ংরো নিজেই সবাইকে বলে, এই কোনো নর্থ কোরিয়ান স্পাই নয়, আমার মনে হয় স্টুডেন্ট আন্দোলনের জন্য ওকে ধরতে এসেছে। আর এদিকে সোকে ধরার জন্য গাংমো ঠিক যতদূর যাওয়া যায় ততদূর যাচ্ছিল। ইয়ংরো ওর রুমমেটদের বলে, তোমরা ওকে চিনতে পেরেছ, আমরা ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম, ও কিন্তু ওখানে এসেছিল, ও কোনো নর্থ কোরিয়ান স্পাই নয়, তাই ওকে এখনই আমাদের লুকিয়ে ফেলতে হবে। ওরা সোহকে নিয়ে সাথে সাথে বাথরুমের দিকে চলে যায়, কারণ রুমে সোহকে কোনোভাবেই ওরা রাখতে পারবে না। এদিকে মিস পি এর চিন্তা হয় যে হোস্টেলের 12টা একদম বেজে যাবে,
যদি এভাবেই তাণ্ডবলীলা চলতে থাকে। গাংমো প্রত্যেকটা রুম খুঁজতে খুঁজতে 207 নম্বর রুমেও চলে আসে, কিন্তু অলরেডি ওরা 4 জন এই 7 নম্বর রুমটাকে একদম সাফ সাফাই করে ফেলেছে আর সোহকে বাথরুমে পাঠিয়ে দিয়েছে। এখানে সোহকে পাওয়া যায় না, তবে মিস বি বুঝতে পারে এখানে ছিল ওই ছেলেটা, কিন্তু এখানে শুধুমাত্র হেরিয়ং দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করে আর বলে আমি পুলিশ দেখে অনেক ভয় পাচ্ছি, আপনারা কেন আমাদের রুম তল্লাশি করছেন, কিন্তু এগুলো ওর অভিনয় ছিল। আর এদিকে সোল হি, জংমিন এবং ইয়ংরো এসেছিল বাথরুমে, ওকে আনতে আনতে যত রক্ত পড়েছিল তার সবগুলোই ওরা মুছেও ফেলে। এরপরে ওরা সোহকে বলে যে তুমি এখানে চোখ বন্ধ করে থাকো, এখন তোমাকে বাঁচানোর জন্য আমাদের সর্বোচ্চ স্টেপে যেতে হচ্ছে। ওদিকে গাংমো বলে যে সে বাথরুমও সার্চ করবে, তাছাড়া তার 207 নম্বর রুমে একটা মেয়ে কেন, মাত্র বাকি 3 জন কোথায়। হান্না তখন বাথরুম সার্চ করতে আসে, এরা 3 জন তখন জামা কাপড় অলরেডি খুলেই ফেলেছে, কারণ সোহকে বাঁচানোর জন্য ওদের আর কিছুই করার ছিল না। ওরা সোহকে বলে যে তুমি একদম চুপ করে চোখ বন্ধ করে থাকবে, আমাদেরকে অবশেষে তোমাকে বাঁচানোর জন্য জামা কাপড়ও খুলে ফেলতে হলো। সোহ নিজেও ভীষণই ভদ্র একটা ছেলে ছিল, তো সোহ এই পরিস্থিতিতে ওদের সঙ্গেই কন্ট্রিবিউট করে। ওরা সোহর মুখের উপরে জামা কাপড় ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের চুল টুল ভিজিয়ে গান গাইতে লাগে। তখন হান্না এখানে এসে ওদেরকে জিজ্ঞেস করে, হান্নাকে দেখেই তো সোলহি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন হান্না এসে বলে কি ব্যাপার, তোমরা এত ভয় কেন পাচ্ছ? তখন ইয়ংরো উঠে দাঁড়ায় আর বলে একটা মহিলা হোস্টেলের বাথরুমে আপনি এসেছেন সার্চ করতে, তো আমরা ভয় পাবো না তো কি আমরা গান গাইবো নাকি? হ্যাঁ, আপনারা কি শুরু করেছেন? এখানে কেউ নেই। তো হান্না মনে করে যে আসলেই ওরা তো গোসল করছিল, ওখানে কেউ নেই। তাই গাংমোকে হান্না এসে বলে যে না, ওখানে লিমসোহকে আমি দেখিনি, আমি খুব ভালোভাবেই সার্চ করেছি, তাই আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। এরপরে ওরা ওখান থেকে চলে গেলে এরা 3 জন বাইরে বের হয়ে আসে। ইয়ংরো বের হয়ে যাওয়ার আগে বাকি সবকিছু আবারও পরিষ্কার করে ফেলে আর সোকে একটা ক্লোজেটের ভিতরে রেখে দিয়ে বলে আমি তোমার সঙ্গে একটু পরে দেখা করতে আসবো, আপাতত দেখে আসি ওদিকে কি অবস্থা। সো তখন ইয়ংরোকে বলে তুমি কেন আমাকে এতটা হেল্প করলে? তখন ইয়ংরো বলে কারণ আপনি আমাকে একটা ক্যাসেট দিয়েছিলেন, সেই ক্যাসেটের প্রতিদান। সো বোঝেনি একটা ক্যাসেটের প্রতিদান এত বড় করে দিবে ইয়ংরো। এবার আপনাদের আরো কিছু ক্যারেক্টারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই লোকটার নাম হলো নামতেইল। নামতেইলের স্ত্রী থাকা সত্ত্বেও সে তার পার্সোনাল ডক্টরের সঙ্গে অ্যাফেয়ার রেখে চলেছিল বহুদিন ধরে। এই ডক্টরের নাম হলো কাংচং আ, আর এটা হলো একজন ডিরেক্টর যে কোরিয়ান ANSP এর ডিরেক্টর। তার মানে হলো কোরিয়ান সিকিউরিটি, অর্থাৎ জনগণকে যারা সিকিউর করে তার ডিরেক্টর। আর এটা হলো ওনার স্ত্রী। সব থেকে বড় কথা এই লোকটা হলো ইয়ংরোর বাবা, আর এটা হলো ইয়ংরোর সৎমা। এই লোকটা অনেক দিন ধরে এনএসপির ডিরেক্টর আছে আর এখন প্রেসিডেন্টাল ইলেকশন করছে। আর এটা হলো নামতেইল, যে ওই লোকের ডান হাত, ঠিক আছে? তার মানে নামতেইল নিজেও কিন্তু প্রেসিডেন্ট পদের প্রতি একটু লোভ পোষণ করে। এটা নামতেইলের স্ত্রী। ইয়ংরোর বাবা ANSP এর ডিরেক্টর এবং এই লোকটা যে সিপ আন, সেটা হলো এজেন্সির ডিরেক্টর। তার মানে হান্না এবং গাংমো যার আন্ডারে কাজ করে তাদের ডিরেক্টর বা লিডার হলো চিপ আন। আর লিম সোহকে ধরার ব্যাপারটাও চিপ আনই সামলাচ্ছিল, কিন্তু চিপ আনের সঙ্গে গাংমোর চিন্তা ভাবনা মেলে না। অর্থাৎ ওরা তো ডিভোটেড হয়ে কিন্তু লিমসোকে ধরতে চাইছে, তবে লিমসোকে ধরার প্রতি চিপ আনের এতটাও মনোযোগ ছিল না। এদিকে সোহ একটু বাহিরে বের হয়েছিল, মানে ও এখান থেকে পালানোর ট্রাই করছিল। তখন খেবুনা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে আসে। এখন তো ভাবছিল সোহ যে আমি বোধহয় ধরা পড়েই গেলাম, একটু ঘুরলেই তো খেবুনক সোহকে দেখেই ফেলতো। এরপরে জংমিন ভাবে যে এখন সোহকে কি করা যায়। এদিকে ইয়ংরো সিদ্ধান্ত নিয়েছে যে সোহকে এখানে রেখে দিবে, কারণ সোহর পিঠে এখন অনেক বড় একটা ক্ষত আছে। ও যদি এই মুহূর্তে প্রপার ট্রিটমেন্ট না পায় তাহলে হয়তো মারাও যেতে পারে। তাই ওর রুমে সবাইকেই কনভিন্স করে ফেলে আর বলে একদম উপরতলার চিলেকোঠার রুমেই আমি সোকে রাখতে চাইছি। কিন্তু হেরিয়ং মোটেও এই ব্যাপারে রাজি ছিল না। হেরিয়ং ইয়ংরোকে বলে যে ও যদি সত্যি একজন নর্থ কোরিয়ান স্পাই হয় তাহলে কিন্তু আমরা ফেসে যাব। ইয়ংরো বলে আমার দৃঢ় বিশ্বাস ও একজন স্টুডেন্ট, ও কোনো স্পাই না। তখন হেরিয়ং বলে ঠিক আছে, কিন্তু পরে ফেসে গেলে কিন্তু আমার দোষ দিতে পারবি না। এরপরে ইয়ংরো চলে আসে ওদের নাইট গার্ডের কাছে এবং নাইট গার্ডকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। নাইট গার্ডের কাছ থেকে চাবি নিয়ে ওরা চিলেকোঠার ঘরে চলে যায়। এক্ষেত্রে এই দাদু ওদেরকে অনেক হেল্প করেছিল, দাদুর হেল্প ছাড়া ওরা কিছুই করতে পারতো না। এরপরে ও সোজা আবার বাথরুমে চলে আসে।
এবং ওখান থেকে লিম সোহকে নিয়ে বাইরে বের হয়ে আসে। দাদুর সঙ্গে করে ওরা চিলেকোঠার রুমে যাচ্ছিল, কিন্তু যখন ওরা যাচ্ছিল তখন আবার খেবুনুক বিভিন্ন ড্রেস পরে স্টাইল দিয়ে এ কর্নার থেকে ও কর্নার পর্যন্ত হাঁটাহাঁটি করছিল। যাই হোক, এই সমস্ত চোখ ফাঁকি দিয়ে ওরা এখানে আসে। তবে এখানে এই চিলেকোঠায় আগে যে হোস্টেল সুপার থাকতো সে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল, তাই এই চিলেকোঠার ঘর নিয়ে সবার আলাদা একটা ভয় আছে। সবাই ভাবে ওখানে এখন ভূত বসবাস করে, কিন্তু এইসবে তো কোনো কিছু যায় আসে না লিম সোহর। সো ওখানেই থাকে, আর সোকে ওরা বলে দেয় এই রুমের ঠিক নিচে কিন্তু লাইব্রেরি, সেখানে একটা মেয়ে রাত জেগে পড়াশোনা করে, তাই তুমি খবরদার এখানে সাবধানে চলাচল করবে, না হলে ওই মেয়েটি যদি জানতে পারে এখানে কেউ আছে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। সোকে যখন ড্রেসিং করিয়ে দিচ্ছিল সোর গলায় একটা নেকলেস দেখতে পায় ইয়ংরো। তখন থেকে ইয়ংরোর খটকা লাগে সোর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। পরদিন ইয়ংরো এবং সোলহি ওরা অনেক বড় একটা খাবারের প্যাকেট নিয়ে বা কোটা নিয়ে চলে আসে ওদের ক্যান্টিনে, আর নিজেদের খাবারগুলো না খেয়ে ওখানেই জমা করতে লাগে। ইভেন চশমা টশমা পরে 2-3 বার করে খাবার নিচ্ছিল ক্যান্টিন থেকে, কারণ এই খাবারগুলো ও সব টিফিন ক্যারিয়ারে ভরে নিয়ে যাবে সোহর কাছে। যদিও এখানকার লোকজনগুলো খুব বোকাই ছিল, তাই ওরা ধরা পড়ে না। এরপরে রুমে এসেও চিন্তা করে হেরিয়ং এর স্বাদের কেটলিটাও নিয়ে যাবে। মানুষ প্রেমে পড়লে কত ঝুঁকিয়ে যে নেয় তাই ইয়ংরোকে দেখলেই বুঝি। এরপরে ইয়ংরো মুখ ধুতে চলে আসে, সেই লেভেলের মাসাজ টাসাজ করে সোজা চলে আসে সোহর কাছে। ইয়া বড় একটা ব্যাগ কাঁধে করে নিয়ে এসেছিল, আর সোকে বলে আমি দরজা খুলতে বলে দরজা খুলবে না, আমি 5টা যখন ধাক্কা দিব ঠিক তখনও তুমি দরজা খুলবে, না হলে যে কেউ এসে যদি নক দেয় আর তুমি দরজা খুলে ফেললে তো তুমিই বিপদে পড়বে। তো সো এসে বুঝে যায় এবং সো খুব অবাক হয় ইয়ংরোর জন্য কত কিছু নিয়ে এসেছিল। ইয়ংরো সোকে তখন ওই নেকলেসটার ব্যাপারে জিজ্ঞেস করলে বলে যে তোমার গলায় ওই হারটা কে দিয়েছে। তখন সো বলে এটা আমার জীবনের থেকে বেশি মূল্যবান, আমার একজন মেয়ে এটা দিয়েছিল। এটা শুনে ইয়ংরার রাগ হয়ে যায়। ইয়ংরা ওখান থেকে তেজ করে চলে যায়, কারণ ও মানতেই পারছে না সোহর গার্লফ্রেন্ড আছে। পরদিন যখন সলি ওকে ডাকছিল যে সোহর খাবার নিয়ে যেতে হবে, তখন ইয়ংরো খুব মুখ গোমড়া করে চলে আসে সোহর কাছে। ইভেন ও রুমের ভিতরেও ঢোকে না, আর বলে আজকে আমি বিজি আছি, আজকে রবিবার, আমার অনেক কাজ আছে, তাই আমি রুমের ভিতরে আসবো না, তুমি থাকো। এরপরে সোহর যখন একটুখানি ঘুরতে যাচ্ছিল তখন ওর পায়ের শব্দে নিচে সাউন্ড হয়। নিচে তখন কিছু মেয়ে পড়াশোনা করছিল, ওরা সাউন্ড শুনে উপরের দিকে তাকায়। তখন চশমা পড়ুয়া একটা পড়ুয়া মেয়ে বলে যে এটা কিছু না, তোমরা ভয় পেও না, এটা কোনো ভূতের শব্দ না, তোমরা পড়াশোনাটা ব্যাক করো। আর অন্যদিকে আমরা দেখতে পাই এই হোস্টেলের চারপাশ এখন ঘিরে রেখেছিল এজেন্টরা, কিন্তু এই এজেন্টের ভিতরে একজন আবার ছিল নর্থ কোরিয়ান স্পাই, যে সোহর জন্য এখানে এসেছিল। পরে আমরা একটা মিলিটারি থেকে ছেলেকে আসতে দেখি, এই ছেলেই ছিল ইয়ংরার ভাই, ইয়ংরার সঙ্গে দেখা করতে এসেছিল। সো নিজে উপর থেকে ছেলেটাকে দেখতে পায়। সো দেখতে পায় ইয়ংরো ওর ভাইকে দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছে। পরে যখন ইয়ংরো সোর সঙ্গে দেখা করতে আসে তখন সো জিজ্ঞেস করে ও তোমার কে হয়। ইয়ংরো বলে ওটা আমার ভাই হয়। সো তখন বলে আমার গলায় যে পেন্ডেন্টটা দেখছো এটা আমার বোন সুই আমাকে দিয়েছিল, আমার বোনটাকে কতদিন দেখি না, সুই আমাকে বলেছে যতদিন এই পেন্ডেন্টটা আমার কাছে থাকবে ততদিন আমি সুরক্ষিত থাকবো। এটা শোনার পরে ইয়ংরোর মুখের হাসি ফিরে আসে, কারণ ইয়ংরো ভেবেছিল সোকে এটা মনে হয় কোনো মেয়ে দিয়েছে, কিন্তু না, ওটা ওর বোন দিয়েছে, ওর তো হ্যাপি হওয়ারই কথা। এরপরে সোহর রক্তমাখা গামছাটাও পরিষ্কার করছিল, তখন পানি গড়িয়ে উপর থেকে চুইয়ে নিচে লাইব্রেরিতে পড়ে। আর এটা দেখে বই পড়ুয়া মেয়েটি বলে যে তাহলে আজকাল কি ভূত পানিও ইউজ করছে। সাথে সাথেই ও মিস পি এর কাছে আসে আর উপরের রুমটা চেক করার জন্য বলে, আর আড়াল থেকে লুকিয়ে এই সব কিছু খেবুনক শুনছিল। মানদংকে তখন মিস পি ডাকে আর বলে যে চিলেকোঠার রুমের চাবি দিতে আর চিলেকোঠার রুম খুলতে। মানদং তো তখন ভয় পেয়ে যায়। চিলেকোঠার দিকে আসার সময় মানদং জোরে জোরে কাশতে লাগে যাতে সোহর সাবধান হয়ে যায়। এরপরে রুমটা খোলা হয় আর মিস পি রুমের চারিদিক খুঁজে খুঁজে দেখতে লাগে যে এখানে আসলে কেউ আছে কিনা। তো ওখানে হেরিয়ংয়ের সেই কেটলিটাও ছিল, অল্পের জন্য মিস পি এটা মিস করে যায়। এদিকে সোহর জানালা দিয়ে বাহিরে নিচে নেমে দাঁড়িয়েছে, এদিকে একটু আগে পানীয় ইউজ করা হয়েছে এটাও বুঝতে পেরেছিল কিন্তু মিস পি। তবে মিস পিও অনেক কিছু দেখেও না দেখার ভান করে। এরপরে জানালা দিয়ে চারিদিকে বাহিরের পরিবেশটা দেখার ট্রাই করে। সোহো এবং ইয়ংরো খুবই ডেঞ্জারাস পজিশনে দাঁড়িয়েছিল, এর ভিতরে ইয়ংরো আবার স্লিপ করে পড়ে যাচ্ছিল। সোহর এক হাতে এমনিতেই কাটাকুটোর দাগ, তাতেও ইয়ংরোকে টেনে ধরায় ওর হাত দিয়ে রক্ত গড়িয়ে যায়। কোনো মতে ওই ইয়ংরোকে উপরে তুলে জড়িয়ে ধরে, আর মিস পি এখান থেকে চলে যাওয়ার আগে মানদংকে বলে দেয় যে এটাকে ভালোভাবে তালা দিতে আর ওর কাছে চাবিটা দিয়ে দিতে।
এরপরে সো ইয়ংরকে ভিতরে নিয়ে এসে এক কাপ কফি দেয় আর বলে একদম ভয় পেও না। কিন্তু ওরা দুজনেই তখন রুমের ভিতরে আটকা পড়ে গিয়েছিল, কারণ মিস বি ওদেরকে তালা দিয়ে আবার সেই চাবি নিজের কাছে রেখে দিয়েছে। তখনই জংমিনের হুঁশ হয় যে এখনো ইয়ংরা রুমে ফেরেনি। তখন জংমিন দাদুকে নিয়ে সোজা চলে আসে এখানে। এর ভিতরে এরা দুজন কিন্তু ভালোই টাইম কাটাচ্ছিল। এখানে যে ওরা আটকা পড়েছিল তা নিয়ে ওদের কোনো চিন্তাই ছিল না। মানদং তখন আরও একটা চাবি দিয়ে খুব দ্রুতই এসে এখানকার দরজা খুলে ফেলে। সো তখন বলে আমি আজ রাতে এখান থেকে পালাতে চাই। আর মানদং বলে আমি একটা গোপন রাস্তা জানি, সেই রাস্তা দিয়ে আমি তোমাকে বাইরে বের করে দিব। তো সোহ খুব সতর্কনে এদিকে আসতে লাগে, কারণ ওকে লুকিয়ে লুকিয়ে এখন এখান থেকে বের হতে হবে। এরপরে ওরা একটা গোপন রাস্তা, সুড়ঙ্গের ভিতরে রাস্তা দিয়ে আসে, কিন্তু বাহিরে সাউথ কোরিয়ান এজেন্টরা চারিদিক ঘিরে রেখেছিল। সোহ বাহিরে বেরিয়েও এখন বের হতে পারে না, কারণ এখন বাহিরে বের হলেও ধরা পড়ে যাবে। এরপরে আমরা এই হোস্টেলে সব মেয়েদের দেখি। ওদের এই হোস্টেলে একটা ওপেন সিরিমনি হয়, যেদিন বাইরে থেকেও পার্টনারকে নিয়ে আসতে পারে মেয়েরা, সেদিন এই হোস্টেলের মেইন গেটও খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। তাই ইয়ংরো মনে করে যে ওই দিনই সোকে একদম সামনের গেট দিয়ে বাইরে বের করে দিবে, কিন্তু তাকে বের করার জন্য ওর কিছু জামা কাপড় দরকার। তাই ইয়ংরো সেদিন বাড়িতে আসে। ইয়ংরো খুব একটা বাড়িতে আসে না, ইভেন ওর হোস্টেলে কাউকে জানায়নি ও কত বড় লোক বাড়ির মেয়ে, কারণ ওর সৎমাকেও একদম পছন্দ করে না। মূলত ও বাড়িতে এসেছিল ওর ভাইয়ের কিছু কোট শার্ট এগুলো নিতে। ইয়ংরোর মা ইয়ংরোর সঙ্গে কথা বলার চেষ্টা করলে ইয়ংরো কথা না বলেই চলে আসে, কারণ ওটাই ইয়ংরোর সৎমা এবং তার সাথে ইয়ংরোর খুব একটা ভালো সম্পর্ক নেই। এরপরে ইয়ংরো সেই শার্ট প্যান্টগুলো নিয়ে এসে সোহর কাছে দেয় আর বলে আগামীকালকের অনুষ্ঠানে তুমি আমার পার্টনার, ঠিক আছে? এরপরেই তাহলে তুমি সামনে দিয়ে বের হয়ে যেতে পারবে। পরদিন সোহকে দেখতে যত সুন্দর লাগছিল, ইয়ংরোকে দেখতেও ততই সুন্দর লাগছিল। ওরা দুজন যখন ছাদ থেকে নামতে যাচ্ছিল তখন মিস পি এর সামনে পড়ে যায়। মিস পি দেখে কিছু একটা সন্দেহ করে, কিন্তু মিস পি তখন ওদের কিছু বলে না, শুধু এটা বলে তোমরা ছাদে কি করছো? তখন ইয়ংরো বলে আসলে ও আমার পার্টনার আর ওকে আমি এখানে ঘোরাতে নিয়ে এসেছিলাম। মিস পি বলে তুমি জানো না এখানে আজকে সবাই ঢুকতে পারলেও কারো ছাদে আসা নিষেধ, তুমি এটা ভুল করেছো ইয়ংরো। এরপরে ওদেরকে ছেড়ে দেয়। সো তখন নিচে চলে আসে। এদিকে গংতেও কিন্তু এই ওপেন সিরিমনিতে এসেছিল শুধুমাত্র সোলহির জন্য, কারণ সেদিন এই ব্লাইন্ড ডেটে ও সোলহিকেই পছন্দ করেছিল। এদিকে খেবুনকের কিছু একটা সন্দেহ হচ্ছিল ইয়ংরোকে না দেখে। অন্যদিকে আমরা বুঝতে পারি যে সোলহি কোনো রকমে পালানোর চেষ্টা করেছিল গংতের থেকে, কিন্তু গংতে তো সোলহির জন্য ওর পিছু পিছু ঘুরছিল। তবে গংতেকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না লিমসো এখানে এসেছে, কারণ গংতের কাছে অলরেডি এজেন্টরা পৌঁছে গিয়েছিল লিমসোর খোঁজে। এখন গংতে যদি এখানে লিমসোকে দেখে ফেলে তাহলে হয়তো এজেন্টদের জানিয়ে দিবে। এদিকে আমরা হেরিয়ংকে যে ছেলেটা প্রপোজ করেছিল সেই আর্মি ছেলেটাকেও আসতে দেখি। হেরিয়ং ওর সঙ্গে ডান্স করার প্ল্যান করেছিল, কিন্তু এসবের ভিড়ের ভিতরে কোনোভাবে ইয়ংরা সোকে নিয়ে বের হতেই পারে না, কারণ এদের দুজনকে সবাই টানাটানি করছিল। এর ভিতরে আবার হেরিয়ং এর সেই আর্মি বয়ফ্রেন্ডটা এসে সোকে বলে তুমি যাচ্ছটা কোথায়, এখানে একটা খেলার আয়োজন করা হয়েছে, দেখি তুমি কেমন ভালো শুট করতে পারো। এটা বলে ওকে একটা প্রতিযোগিতায় বসিয়ে দেয়। সো যেহেতু একজন নর্থ কোরিয়ান স্পাই ছিল, এইসব শুট টুট করা ওর কাছে কোনো ব্যাপারই ছিল না। ও শুধুমাত্র তাকায়, বন্দুকটা ধরে, সাথে সাথে একবারে সবগুলো পাতা গুলি দিয়ে উড়িয়ে দেয়। সবাই তো ওর এই ট্যালেন্ট দেখে একদম অবাক হয়ে যায় যে এত কারেক্ট শুট তো একজন আর্মিও করতে পারে না, অথচ সো কিভাবে পারে। এরপরে সো আবারও পালানোর ট্রাই করে, কিন্তু খেবুনক কিছু একটা সন্দেহ করায় ও এবার ইয়ংরোকে চোখে চোখে রাখে। তো কোনোভাবেই কিন্তু খেবুনকের সামনে সোকে পড়তে দেওয়া যাবে না, কিন্তু এখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল যে ওরা পালাতেই পারছিল না। এরপরে সবাইকে ডিস্ট্রাক্ট করার জন্য হেরিয়ং ডান্স শুরু করে দেয়, কিন্তু এই ডান্সের ভিতরে আবার ইয়ংরো জড়িয়ে যায়। কিছুক্ষণ পরে ইয়ংরোকে সবাই ওই ডান্সের মাঝখানে নিয়ে এসে ফেলে আর বলে যে ইয়ংরোকে ওর পার্টনারের সঙ্গে নাচতে হবে, অর্থাৎ সো, কারণ সো দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। তো ইয়ংরো কি আর করা, ডান্স করতে শুরু করে দেয়। ইয়ংরা দেখে যে ও সোর সঙ্গে ডান্স করছে এবং ওর পুরাতন যত স্মৃতি ছিল সোর সঙ্গে আজ পর্যন্ত, সেই সবগুলো স্মৃতিও একটা একটা করে ভাবে। কিন্তু আসলে কি হয়ে যায়, এটা সো ছিল না, এটা ছিল হেরিয়ং। আসলে হেরিয়ংই ওকে নিয়ে ডান্স করেছিল, ও কল্পনা করেছিল যে ও সোর সঙ্গেই ডান্স করছে। এদিকে জংমিন কিন্তু সবকিছু অর্থাৎ সাইকেল টাইকেল রেডি করে নিয়ে বসে আছে সোকে এখান থেকে বের করে দিবে বলে। অবশেষে সো এখানে এলে জংমিন বলে ইয়ংরো তুইও সোর সঙ্গে সঙ্গে যা, না হলে হয়তো ও ধরা পড়ে যাবে, তোরা দুজনে গেলেই ভালো হবে। কিন্তু ইতোমধ্যেই এদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেছিল আবার খেবুনক, ওর তো দেখেই বিপদ হয়ে যায়। এদিকে সোলহি কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে গং থেকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছিল, যেটা ওদের হোস্টেলের সামনেই।
ওদিকে সাউথ কোরিয়ান এজেন্টরা এখনো কিন্তু হন্যে হয়ে খুঁজছে লিমসোকে। ওদের ধারণা লিমসো আর যাই হোক এই হোস্টেলের ভিতরেই লুকিয়ে আছে। লিমসো কোনো রকমের সাইকেল চালিয়ে এখন হোস্টেল থেকে অনেক দূরে চলে এসেছিল। তবে ইয়ংরোর খারাপ লাগছিল লিমসোর সঙ্গে আর কখনো দেখা হবে কিনা এটা ভেবে। লিমসো ইয়ংরোকে আর মায়ায় বাঁধতে চায় না, ওর সঙ্গে ও বাই বাই করে চলেই যাচ্ছিল। ঠিক তখনই উপরের জানালা থেকে লিমসোকে গংতে দেখে ফেলে। গংতে দেখা মাত্রই ওর মনে পড়ে এজেন্টদের কথা। সাউথ এজেন্টরা ওকে হুঁশিয়ারি করে দিয়েছে যে লিমসোকে দেখলেই যেন ওদেরকে কল করে জানায়। তাই গংতে তখন এজেন্টদের কল করে দেয়। এদিকে ইয়ংরে একটুখানি সোকে আটকে রেখে বলে যে আমাদেরকে আর কখনো দেখা হবে না। তখন সো বলে যদি ভাগ্যে থাকে। এটা বলে সো সাইকেল চালিয়ে চলে যায়। আর এদিকে এজেন্টরা সবাই মেইন গেটের দিকে আসতে লাগে। কিন্তু ইয়ংরোর সোহর জন্য মন কেমন করছিল। ইয়ংরো ফিরে যেতে গিয়েও ওর মনে হচ্ছিল সো হয়তো আরও একবার ফিরে আসবে। আর ওদিকে সাউথ এজেন্টরাও দরজার দিকেই আসছিল। ইয়ংরা একবার পিছন ফিরে তাকায় আর দেখে সত্যি সো আবারও ফিরে এসেছে ওর দিকে। আর সো এসে ওর গলার ওই লকেটটা খুলে ইয়ংরাকে পরিয়ে দেয় আর বলে যে এটা ততক্ষণ তোমার সঙ্গে আছে, আমি ভাববো তুমি সেভ আছো। এরপরে সো কিছুক্ষণ ইয়ংরোর সামনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু তখনই উপর থেকে এদের দুজনকে আবার সোলহি দেখে ফেলে। সোলহি দেখে বুঝতে পারে গংতে হয়তো অলরেডি এজেন্টদের খবর দিয়েই দিয়েছে। তখন সোলহি রেগে মেগে সোজা নিচে চলে আসে। ইয়ংরোকে সাবধান করে দিয়েই সোহকে এখান থেকে চলে যেতে বলে আর বলে এজেন্টরা কিন্তু এদিকেই আসছে। এবার ওখান থেকে সো দ্রুত করে চলে যায়। সো যখনই চলে গিয়েছিল সাথে সাথেই এজেন্টরা সব এখানে এসে দাঁড়িয়ে পড়ে আর ইয়ংরোর কাছে জিজ্ঞেস করে এখানে ওরা একটা লম্বা সুদর্শন ছেলেকে চলে যেতে দেখেছে কিনা। ইয়ংরো তখন মিথ্যা কথা বলে আর বলে না তো, এমন কাউকে তো দেখিনি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, না আমরা কাউকে দেখিনি। এটা বলে ওরা চলে যায়। এরপরে গং থেকে আবারও গ্রেফতার করা হয়। আর গং থেকে গাংমো বলে তুই আমাদের মিথ্যা খবর কেন দিয়েছিলিস। গংতে কাঁদতে কাঁদতে বলে আমার ভুল হয়ে গিয়েছে। আসলে গংতে সোলহির কথা ভেবেই সত্যটা আর বলে না। ও তো জানতো ও আসলেই সোহকে দেখেছিল, কিন্তু ও জানে যে সোলহি কোনোভাবে লিমসোহর সঙ্গে জড়িত আছে আর লিমসোহকে চায় না ধরা দিতে, তাই ও মিথ্যা বলে। এদিকে সো চলে এসেছিল ওদের একটা আস্তানায়, যেখানে এসে কমরেড জোকে দেখতে পায়। এই কমরেড জো ওর জুনিয়র এবং ওর আরও একজন নর্থ কোরিয়ান স্পাই। কমরেড জোকেও উত্তর কোরিয়া থেকে এখানে সোকে তদারকি করার জন্য পাঠানো হয়েছে। এদিকে সোহ বারবার ইয়ংরোর কথাই মনে করছিল, ওকে কোনো মতেও ভুলতে পারে না। ওদিকে খেবুনোকে এবার ধরে ফেলে ইয়ংরোকে আর বলে যার সঙ্গে আমার ডেট করার কথা ছিল সে তো আমার সঙ্গে ডেট করলোই না, উল্টো তোর সঙ্গে এখানে এসে ডান্স করলো। তুই কি বলতে চাস? তুই আমার থেকে আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছিস। আসলে সেদিন যখন ওদের ডেট করার কথা ছিল তখন কোনো মতে খেবুনোকে কাটিয়ে বিজিয়াসি বলে সো চলে গিয়েছিল। এখন ইয়ংরো বলে আমি তোমার কাছ থেকে কিভাবে ছিনিয়ে নিয়েছি? আমি তো এভারগ্রিন বুকশপে গিয়েছিলাম, ওখানে গিয়েই আমার সোর সঙ্গে দেখা হয়েছিল। খেবুনক বুঝতে পারে যে সো আসলে ওকে রিজেক্ট করে দিয়েই মূলত চলে এসেছিল। তবে খেবুনকের একটা জিনিস খটকা লাগে, আর তা হলো সেদিন ওপেন সেরিমনিতে যারা বাইরে থেকে এসেছিল তাদের সবাইকেই প্রেজেন্ট নিয়েছিল খেবুনক নিজে। অর্থাৎ যারা যারা এসেছিল তাদের সবার নাম লেখার দায়িত্ব ছিল খেবুনকের কাঁধে। কিন্তু ইয়ংরোর এর যে পার্টনার অর্থাৎ লিমসোহ, তার নাম তো কোথাও লেখেনি। তার মানে লিমসোহ কি এই ইউনিভার্সিটির ভিতরেই ছিল? এটাতে ওর সন্দেহ হয় লিমসোহ আসলে নর্থ কোরিয়ান স্পাই। এদিকে এরা সবাই চিন্তা করেছিল লিমসোহ তো চলে গিয়েছে, কিন্তু ওর কিছু জিনিস এখনো পড়ে আছে এখানে, সেগুলো ওরা কি করবে? তো ইয়ংরা সেই গোছানো জিনিসগুলোকে নিয়ে সোজা দাদুর কাছে চলে আসে। দাদুকে বলে দাদু এই ব্যাগটা তুমি আজকের দিনের জন্য রাখো, আমি আগামীকালকে এই ব্যাগটা নিয়ে যাব। দাদু তখন বলে ঠিক আছে, কিন্তু দ্রুত নিয়ে যেও, কারণ মিস পি যদি জানতে পারে তাহলে আমরা দুজনেই খুবই বিপদে পড়বো। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই যে খেবুনক এই সমস্তটা কিন্তু চুপি চুপি দেখেছিল। আর খেবুনক গিয়ে মিস পি এর সঙ্গে সবটা বলে দেয় যে এখানেই ওই নর্থ কোরিয়ান স্পাইটা লুকিয়েছিল, তার ব্যাগটা এখনো কিন্তু ওই দাদুর রুমেই আছে। মিস পি এই কথা শুনে তখন রুম চেক করতে আসে, এসেই ওই ব্যাগটা দেখতে পায়, যেটা দেখে মিস পি এর মনে পড়ে যে এটা তো লিমসোহর কাঁধেই ছিল। মিস পি বুঝতে পারে যে এখানে ইয়ংরোরাই ওকে আটকে রেখেছিল। মিস পি প্রচন্ড রেগে যায়, কিন্তু খেবুনকে আগে সাবধান করে দিয়ে বলে যে মানুষের ক্ষতি করতে চাইবে না। আজকে হয়তো তুমি উপকারী করেছো, তারপরেও আড়ি পেতে মানুষের কথা শোনাটা মোটেও ভালো কোনো কাজ নয়, ঠিক আছে? এরপরে 207 নম্বর রুমে সবাইকে ডাকা হয়। মিস পি ওদের সবাইকে এই হোস্টেল থেকে বের করে দেওয়ার কথা বলে, কিন্তু
কিন্তু ইয়ংরা তখন মিস পি এর কাছে ক্ষমা চায় বলে সমস্ত ভুল আমার, সোকে আমি একাই রেখেছি, ওদের কোনো দোষ নেই, তাই আমাকেই বের করে দিন। মিস পি তখন বলে ঠিক আছে, তাহলে আগামীকালকের ভিতরেই তুমি এই হোস্টেল ছেড়ে বের হয়ে চলে যাবে। এরপরে হেরিয়ং বাইরে এসে জানতে পারে যে মিস পি এর সঙ্গে সমস্ত কথাগুলো লাগিয়েছে খেবুনক নিজেই। তখন হেরিয়ং প্রচণ্ড রেগে যায় আর ওর উপরেই চড়াও হয়ে ওর সঙ্গে মারামারি শুরু করে দেয়। এদের দুজনের চুল টানাটানি শুরু হয়ে গিয়েছিল, একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় আর মিস পি চলে এলেই সবাই সবাইকে ছেড়ে দেয়। এরপরে ওরা রুমে চলে আসে, কিন্তু ইয়ংরোর জন্য রুমমেটদের খুব খারাপ লাগছিল। এতদিন ওরা একসঙ্গে আছে আর ইয়ংরোকে চলে যেতে হবে এই ভেবেই তো সোলহি ব্যয় ব্যয় করে কাঁদতে শুরু করে দেয়। ইভেন ওদের সবারই অনেক মন খারাপ হচ্ছিল। এদিকে সো এসে পর্যন্ত ইয়ংরোর সঙ্গে একটাও কথা বা একবারও যোগাযোগ করতে পারেনি। ইয়ংরোর কথাও শুধু ভাবছিল, ভাবা ছাড়া ওর আর কোনো কাজই ছিল না। এরপরে আমরা সেই প্রফেসরকে দেখতে পাই যাকে নর্থ কোরিয়ায় নিয়ে যাওয়ার জন্য সো মূলত এখানে এসেছিল। তো সো এখন এই প্রফেসরকে সাথে নিয়ে যেতে পারবে না, কারণ সো এখন এই দেশে ওয়ান্টেড। তাই সো ওই প্রফেসরকে বলে আপনার জন্য সমস্ত কিছু রেডি আছে, আজকে রাত্রে আপনি চলে যাবেন আর আমরা পরে আপনার সঙ্গে যোগাযোগ করে নিব। এরপরে সোহর কিছু অস্ত্রশস্ত্র এবং টাকা পয়সা ছিল যেটা একটা পাহাড়ে গর্ত করে পোতা ছিল, ও সেদিকেই আসতে লাগে। তবে এই পাহাড়টা ছিল একদম ইয়ংরোদের ইউনিভার্সিটি হোস্টেলের পাশেই। ইয়ংরো তখন প্রেয়ার রুমে আসে এবং একটা কাগজে এটা লিখে যে আমি লাস্টবারের মতো তোমাকে একবার দেখতে চাই, আমি আজকে এই হোস্টেলে ছেড়ে চলে যাচ্ছি। এমনটা নয়, আমি তোমাকে অনেক মিস করছি, কিন্তু একবার তোমাকে দেখতে আমার খুব মন চাইছে। এরপরে ও যে চিরকুটটা লিখেছিল সেই চিরকুটটা ও কাগজের প্লেন বানিয়ে বাহিরে উড়িয়ে দেয় আর সো ঠিক ওর পাশ দিয়েই যাচ্ছিল। সো একটা ম্যাপ ফলো করে একটা জায়গায় আসে, সেখানে এসে ও মাটি খুঁড়তে শুরু করে দেয়। এই মাটির ভিতরে ওদের রাখা একটা বস্তা ছিল, এই বস্তার ভিতরে অনেক টাকা ছিল এবং কিছু অস্ত্রশস্ত্র, গ্রেনেড এগুলোই ছিল। মূলত এগুলো নিয়েই সোকে নর্থ কোরিয়ায় ব্যাক করতে হবে। সো যখন এই ব্যাগটা নিয়ে ফিরছিল ঠিক তখনই ও একটা কাগজ দেখে থেমে যায়, যেটা ছিল একটা পেপার প্লেন। এই প্লেনটা একটা চালে আটকে ছিল। এটা দেখা মাত্রই সো ওই পেপার প্লেনটার দিকে তাকিয়ে প্লেনটা নিজের হাতে নিয়ে নেয়। এরপরে সেটা খুলে পড়তে শুরু করে। এদিকে ইয়ংরোকে বিদায় জানানোর জন্য সবাই একত্রিত হয়েছিল, কিছু সাউন্ড সো নিজেও পাচ্ছিল। এরপরে সো ওটা খুলে দেখে ইয়ংরো লিখেছে যে তোমাকে আমি মিস করছি এমন নয়, কিন্তু শেষ একবারের মতো তোমাকে আমার খুব দেখতে মন চাচ্ছে ইয়ংরো। এটা দেখে সো বুঝতে পারে ইয়ংরো তার কথাই লিখেছে, কিন্তু সোহর এখন আসলেই আর কোনোভাবেই ইয়ংরোর সঙ্গে দেখা করা পসিবল ছিল না। সো তখন দূরে একটা ছেলেকে এগিয়ে আসতে দেখে। ও তখন দেখেই ভেবেছিল এটা আবার কে, এটা কি আমাকে ফলো করছে। তখন ওই ছেলেটা সোকে এসে দেখে বলে এই তুমি কে, তোমার কাছে কি এত বড় ব্যাগ কেন। সো তখন অন্য পথে যাচ্ছিল, ঠিক তখনই ও কিছু এজেন্টদের এদিকেই আসতে দেখে। এদিকে যে ছেলেটা এসেছিল এটা হলো মানদং দাদুর ছেলে। এই দাদুর সঙ্গে দেখা করতে তার ছেলে এখানে আসছিল, কিন্তু ওর ছেলে জুয়া খেলায় পুলিশ ওকেও ধাওয়া করছে। তাই ও মনে করে যে পুলিশ যে এদিকে আসছে মনে ওকে ধরতেই আসছে, কিন্তু ওই এজেন্টগুলো তো সোকে ধরতে এসেছিল। দাদুর ছেলে তখন এই এজেন্টগুলোকে দেখে ভয় পায় আর ভাবে যে ওকে যেহেতু এখনই ধরে নিয়ে যাবে তার চেয়ে পালানো ভালো। তো দাদুর ছেলে দাদুর সঙ্গে একটা সিক্রেট পথে দেখা করতে আসতো। সেই সিক্রেট পথটা হলো সেই সুড়ঙ্গের পথ। এই সুড়ঙ্গের পথ কোনো রকম একটা চাবি দিয়ে খুলে ফেলে ওই ছেলেটি, আর সো পালানোর আর কোনো পথ না পেয়ে নিচে ওর ভিতরে ঢুকে যায়। এদিকে হান্না তার কিছু টিম নিয়ে এখানে এসেছিল এবং ওরাও ওই রুমের ভিতরে ঢোকে, বাট এই রুমটা ছিল একটু মিস্ট্রি টাইপের, তাই ওরা সোকে দেখতে পায় না। এদিকে আবার আমরা দেখি গংতে তখন আবারও সোলহির সঙ্গে দেখা করতে আসে আর বলে আমি অনেক মার খেয়েছি, তারপরেও আমি ওদেরকে কিচ্ছু বলিনি। ঠিক তখনই ওই পাশ দিয়ে একটা এজেন্টের গাড়ি যাচ্ছিল, আর এদিকে দাদুকে এবং দাদুর ছেলেকে সোহ বেঁধে রেখেছে, কারণ সোহ বুঝতে পেরেছে এরা যদি কাউকে বলে দেয় তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে সোলহি ওর এই হোস্টেলের সামনেই আবারও দেখতে পায় এজেন্টদের গাড়ি, যে গাড়িতে গাংমো ছিল। তো সোলহি এটা দেখে মনে করে যে এই গাড়িতে করে হয়তো আবারও গাং থেকে ধরে নিয়ে যাওয়ার জন্যই গাংমো এখানে এসেছে। এটা দেখে সোলহি ভয় পেয়ে যায়, তাই সোজা গাং থেকে কোনো কিছু না ভেবেই ওর হোস্টেলের ভিতরে নিয়ে আসে, যদিও এটা মেয়েদের হোস্টেল। আর গাং থেকে সোলহির সঙ্গে এই মেয়েদের হোস্টেলে ঢুকতে দেখে এখানে ওই পুলিশ ছেলেটাও এসে যায় যে হেরিয়ংকে পছন্দ করত। আসলে এই ছেলেটা এখানে এসে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ইয়ংরোর জন্য, কারণ ইয়ংরোকে ওর বাড়ি পর্যন্ত ওর জিনিসপত্র এবং লাগেজ নিয়ে পৌঁছে দিবে ও, এর জন্যই হেরিয়ং ওকে ডেকেছিল। কিন্তু এখানে একটা ছেলেকে ভিতরে ঢুকতে দেখেই ও
ওই আর্মিটা সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে ভিতরেই আসে, আর সাথে সাথেই ঘটে যায় অঘটন। এখানে চলে আসে গাংমুকে আজকে এখানে আবারও দেখে মিস পি রেগে যায়, বলে আপনারা কি শুরু করেছেন? দুদিন অন্তর কেন আমাদের এই হোস্টেলে আপনাদের আক্রমণ করতে হবে? কিন্তু গাংমু আজকে আর কোনো কথা বলে না, আর যাকে খুঁজতে এসেছিল তাকে খুঁজেও পেয়ে যায়। গাংমু আস্তে আস্তে সুড়ঙ্গের পথের দিকে গিয়ে সোকে দেখতে পায়। এখানে সোর সঙ্গে গাংমুর একটা তুমুল ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটে সো জিতে যায়। সো ওকে হারিয়ে দিয়ে একদম সামনের গেট দিয়ে বাইর হয়ে যেতে চাইছিল, কিন্তু ও যখনই সামনের দিকে আসে তখন দেখে হানা ওর পুরো টিম নিয়ে এই হোস্টেলের ভিতরে চলে আসছে। সোর এখন যাওয়ার আর কোনো জায়গায় ছিল না। যেদিকেই ও ঘোরে সেদিকেই দেখে পুলিশ না হয় এজেন্ট, আর একদিকে ছিল ইয়ংরো। সোহর মাথায় যেহেতু একটা ক্যাপ ছিল, ও কোনোভাবেই ইয়ংরোর সামনে নিজের চেহারাটা আর দেখাতে চাইছিল না। ইয়ংরো তখন ওর দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার হাতে বন্দুক, আর ওরা তোমাকে কেন তাড়া করছে? তখন সো নিজেকে বাঁচানোর জন্য ইয়ংরোর মাথায় বন্দুক ঠেকায় আর বলে সবাইকে তাদের হাতের অস্ত্রগুলো ফেলে দিতে। সোহর হাতে এই মুহূর্তে করার আর কিছুই ছিল না, এজন্য সেই ইয়ংরোর মাথায় বন্দুক ধরেছিল। যদিও ইয়ংরোকে কিন্তু মনে মনে অনেক পছন্দ করত। এদিকে ইয়ংরো সব থেকে বেশি এটা ভেবে অবাক হয়েছিল যে মানুষটিকে আমি বাঁচিয়েছিলাম আমার নিজের জীবনের রিস্ক নিয়ে, সে মানুষটি কিনা এখন আমার মাথায় বন্দুক ধরে আমাকে এই জিম্মি করছে। গাংমো যখন বুঝতে পারে যে অবস্থা একদমই ভালো নয়, গাংমো তখন সবাইকে বলে দেয় অস্ত্র ফেলে দিতে। ঠিক তখনই সোহর আরো দুইজন কমরেড এখানে চলে আসে ওকে বাঁচানোর জন্য। এবার শুরু হয়ে যায় গোলাগুলি, কারণ দুপক্ষ থেকে সবাই গুলি করছিল। সোহর একজন কমরেড ছিল অনেক খ্যাপাটে টাইপের। কমরেড জো ইচ্ছে মতো গুলি করলে গাংমো একটা গুলি খায় এবং এতে সবাই রেগে উঠে উল্টো ফায়ার করতে শুরু করে দেয়। নিজেদের ভিতরেই তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে সোহরা ছিল মাত্র 3 জন, আর গাংমোদের কাছে ছিল অজস্র সৈনিক। তখনই সোহর মাথায় একটা প্ল্যান আসে। ও ওখানে থাকা ঝাড়বাতির দিকে গুলি করে দিলে ঝাড়বাতি তার নিচে পড়ে যায়। তখন ওখান থেকে সবাই সরে যায়, আর এর ভিতরে নিজের সমস্ত শরীরে বোমা ফিট করে নিয়ে নেয় সুহ। ওটা নিয়ে ইয়ংরোকে ধরে ওর সামনে নিয়ে আসে আর বলে, তোমরা যদি অস্ত্রগুলো ফেলে না দাও তাহলে আমি জাস্ট একটা চাপ দিলেই এখানে যতজন আছে ততজন সবাই আমার সঙ্গেই মারা যাবে। তো এখন আমার আর করার কিছুই নেই, হয় আমি এখান থেকে বেঁচে বের হব, না হলে আমার সঙ্গে নিয়ে সবাইকে মরতে হবে। এবার গাংমো বলে, ঠিক আছে সবাই অস্ত্র ফেলে দাও। সুহ সবাইকে এখান থেকে বাহিরে বের হয়ে যেতে বলে, শুধুমাত্র গাংমোকে এখানে থেকে যেতে বলে। সবাই এখান থেকে চলে যায়, কিন্তু হান্না গাংমোকে ছেড়ে কোনোভাবেই আসবে না। হান্না গাংমোকে প্রচণ্ড ভালোবাসে, তার উপর গাংমো এর গায়ে একটা গুলি লেগেছে। চো বুঝতে পারে ও এখানে আটকে গিয়েছে, তাই সোর হাতে আর করার কিছুই থাকে না, ওই স্টুডেন্টদের জিম্মি করতে শুরু করে দেয়। এই ঘটনা পুরো কোরিয়াতে ছড়িয়ে পড়েছিল। সমস্ত মানুষের কাছে কাছে ফোন চলে যাচ্ছিল। সো এবং ও 2 কমরেড সবাই মিলে এখানকার যতজন স্টুডেন্ট আছে তাদের সবাইকেই হল রুমে জড়ো করে ফেলে। ইয়ংরো সৎমা যখন খবরটা পায় তখন তিনি তার হাজব্যান্ডকে কল দেন। এদিকে হান্না ভাবে যেভাবেই হোক গাংমোকে বাঁচাতেই হবে। গাংমোকে ওর ভিতরে রেখে দেওয়া মানে এরা চাপে থাকা। এরপরে এই খবরটা পৌঁছে যায় ইয়ংরোর বাবার কাছে। ইয়ংরোর বাবা যেহেতু প্রেসিডেন্টাল ইলেকশনে এখন ভোট করছে, তাই উনি খুব শান্তভাবে ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করে। ইয়ংরোর বাবা তখন সোহর বাবাকে অর্থাৎ নর্থ কোরিয়াতে কল দিয়ে এই ব্যাপারটা জানালে সোহর বাবা বলে যে তাদের একটা চুক্তিতে আসতে হবে। এদিকে এই ইলেকশনে ইয়ংরোর বাবাকে হেল্প করবে সোহর বাবা, তার বিনিময়ে ওখানে 3 জন আটকে পড়ে আছে সেই 3 জনকে সসম্মানে ওখান থেকে বের করে নিয়ে আসতে হেল্প করবে ইয়ংরোর বাবা। তো ব্যাপারটা কি দাঁড়িয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ইয়ংরোর বাবাকে প্রেসিডেন্ট হতে সাহায্য করবে এই কথা দিয়েছিল সুহর বাবা। এদিকে গাংমোকে বেঁধে রাখা হয় স্টুডেন্টদের সাথেই। স্টুডেন্টদের সবাইকেই শুইয়ে দেওয়া হয় যাতে কেউ চালাকি করতে না পারে। এরপরে ইয়ংরোকে নিয়ে সুহ চলে যায় ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে, কারণ ওটা দিয়ে এখন গাংমোর চিকিৎসা করানো লাগবে। গাংমোর গুলি লেগেছে। ইয়ংরো তখন আস্তে আস্তে জিজ্ঞেস করে যে তুমি সত্যি একজন নর্থ কোরিয়ান স্পাই? আমি আমার নিজের জীবন বাজি রেখে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। আমি একজন নর্থ কোরিয়ান স্পাইকে বাঁচিয়েছি? আমার চোখের দিকে তাকিয়ে সত্যটা বলো। তখন সোর দিকে তাকিয়ে বলে, তুমি বেশি কথা না বলে চুপ থাকলেই বরং ভালো হয়।
সুহ না চাইতে ওকে একটু কঠোর ব্যবহার করতেই হচ্ছিল। এদিকে ইয়ংরোর বাবা যেহেতু এএনএসপি এর ডিরেক্টর, অর্থাৎ দেশের সমস্ত সিকিউরিটি যা কিছু তার তত্ত্বাবধানে, সো তাকে তো এই ব্যাপারে অ্যাক্টিভ থাকতেই হবে। তো সে বারবার সুহর বাবা অর্থাৎ নর্থ কোরিয়ায় সুহর বাবা যে পার্টির চেয়ারম্যান তার সঙ্গেই কথা বলছিল। ব্যাপারটা যে এত সহজভাবে সুরাহা করা যাবে না তাই ইয়ংরোর বাবা বুঝতে পারে। এদিকে নামতেইল তার ডক্টরের কাছে এসেছিল। দেশের রাজধানীতে এই অবস্থা, আর সে কিনা এখানে টাইম কাটাচ্ছে, কিন্তু একটা কল আসার পরেই নামতেইল খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়। তখন কাংচং বলে যে তোমার কি হয়েছে, এত হন্তদন্ত হয়ে যাত্রাটা কোথায়? নামতেইল বলে এখনই আমাকে পার্টিসিপেট করতে হবে, না হলে এই ইলেকশনের সমস্ত কিছু আমার হাত থেকে বের হয়ে যাবে। ইয়ংরো চিকিৎসা দেওয়া শেষে গাংমুর কাছে একটা ছুরি দিয়ে দেয় তার আত্মরক্ষার জন্য, যেটা সুহ টের পায় না, যেহেতু গাংমু এবং স্টুডেন্টরা এখন একই পক্ষে আছে। এদিকে হান্না তো পাগল হয়ে যাচ্ছে। হান্না তখন চিপ আনকে বলে যেভাবেই হোক আপনি ফোর্স পাঠান, ওরা মাত্র 3 জন আছে, ওদেরকে অ্যাটাক করুন, সমস্ত ছাত্রীরা উদ্ধার পেয়ে যাবে। কিন্তু এখন তড়িঘড়ি করে কিছু করা যাবে না, 3 জন থাকাও যে 100 জন থাকাও তাই। এরপরে আমরা দেখতে পাই চিপ আন একটা যোগাযোগ করার জন্য টেলিফোন পাঠিয়েছে, আর হান্নাকেও চিপ আন বলে দেয় বেশি বাড়াবাড়ি না করতে, কারণ ও ব্যাপারটাকে যত সহজ ভাবছে ব্যাপারটা অতটাও সহজ নয়, কারণ ওরা চাইলেই ওই 3 জনকে মেরে দিতে পারবে না, আর এটা হলো এনএসপি ডিরেক্টরের হুকুম। চাইলে ওদের 3 জনকে মেরে দেওয়া যাবে না, কারণ ওদের 3 জনকে যদি মেরে দেওয়া হয় তাহলে ইয়ংরোর বাবা সহজেই প্রেসিডেন্ট হতে পারবে না। এরপরে ইয়ংরোর বাবা সুহর কাছে কল দেয় আর বলে আমি তোমাদের নর্থ কোরিয়ায় পাঠানোর জন্য একটা যোগাযোগ করেছি নর্থ কোরিয়ার সাথে, তো তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমাদের জন্য সমস্ত ব্যবস্থা করছি এবং তোমরা তোমাদের মতামত আমাকে জানাও। চাইলে আজকে রাত্রেই তোমরা 3 জন খুব সুরক্ষিতভাবে বের হয়ে যেতে পারবে। তখন সুহ বলে আমাকে ভাবার একটু সময় দিন। সুহ তখন সোজা চলে আসে ইয়ংরোর রুমে। ইয়ংরোর সমস্ত জিনিসপত্রগুলো বাঁধা ছিল কারণ ও এখান থেকে চলে যাবে। ইয়ংরোর লাল রেডিওটা ও খুলে বের করে, যেখানে একটা ছবিও দেখতে পায় যেটা ইয়ংরোর এবং ওর ভাইয়ের সাথে ওদের বাড়ির কাজের মহিলার ছিল। সুহ একটা সিক্রেট মেসেজ জানার জন্যই মূলত ওই রেডিওটা অন করেছে। সুহ আসলে নর্থ কোরিয়ায় যার আন্ডারে কাজ করতো সেখান থেকেই ওকে একটা আলাদা কোড দেওয়া হয়েছে, যে কোডটা শুধুমাত্র সুহই জানে। ওই কোডটা ব্যবহার করে সুহ খুব দ্রুতই বুঝতে পারবে যে আসলে নর্থ কোরিয়ার সঙ্গে সাউথ কোরিয়ার কোনো যোগাযোগ হয়েছে কিনা। এটা অনেকটা মোর্স কোডের মতো, যেমন শুধুমাত্র কিছু সংকেতের মাধ্যমে পুরো একটা বার্তা দেওয়া যায়। এদিকে আমরা দেখতে পাই সমুদ্রে নৌবাহিনীকে, যেখানে ইয়ংরোর ভাই হচ্ছিল। এদিকে সুহ তার সিক্রেট কোড থেকে এটা জানতে পেরেছে যে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া 2 দেশের ভিতরে একটা চুক্তি হয়েছে। সুহ তখন ওর কমরেডদের বলে তাহলে আজকে রাত্রে বরং আমরা এখান থেকে চলে যাই, কারণ ওরা আমাদের যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। এদিকে আবারও আমরা দেখতে পাই সেই নৌকার একদিকে যাচ্ছিল নর্থ কোরিয়ান নৌকা আর অন্যদিকে যাচ্ছিল সাউথ কোরিয়ান নৌকা। নর্থ কোরিয়ায় যে নৌকাটা যাচ্ছিল সেই নৌকায় ছিল ওই প্রফেসর, যার আজকে উত্তর কোরিয়ায় যাওয়ার কথা ছিল। এদিকে এনএসপি টিম কিন্তু খুব দ্রুতই একটা ক্যাম্পও করে ফেলেছে এই হোসু ইউনিভার্সিটির হোস্টেলের সামনে। তখনই আবারও যোগাযোগ করার জন্য সুহ কল দেয় ইয়ংরোর বাবাকে, আর ইয়ংরোর বাবাকে বলে যে তার প্রস্তাবে ওরা রাজি এবং আজকে রাত্রে ওরা বের হয়ে যেতে চায়। তবে নামতেইল কিন্তু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে। নামতেইল কোনোভাবেই চায় না সুহরা ওখান থেকে বের হয়ে যাক। এদিকে আবারও আমরা সমুদ্রের দৃশ্য দেখতে পাই, 2টা জাহাজ পাশাপাশি চলে এসেছিল। একটা জাহাজে ছিল সাউথ কোরিয়ান আর্মিরা আর অন্য জাহাজে ছিল নর্থ কোরিয়ান স্পাইরা। ওদের ভিতরে গোলাগুলি শুরু হয়ে যায়। এদিকে সুহ কিন্তু এইসব খবর জানে না। সুহ তো চিন্তা করছে যে ওরা সুরক্ষিতভাবে এখান থেকে বের হতে পারবে কিনা। তবে নামতেইল তার কিছু সিক্রেট লোকদের একটা সিক্রেট বলে, আর তা হলো সুহ বা ওর কমরেডরা যখনই বাইরে বের হবে তখন ওদের উপর শুট করতে। নামতেইল কিন্তু এই সিক্রেটটা খুব চুপি চুপি দিয়েছিল, এটা এমনকি ইয়ংরোর বাবা পর্যন্ত জানে না। সুহরা যখনই বের হয়ে এখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই ওদের উপরে অতর্কিত হামলা হয় এবং ওদের দিকে গুলি করা হয়। ইয়ংরোর বাবা যখন জানে যে
যে নামতেইলে গুলি করার হুকুম দিয়েছে তখন ইয়ংরোর বাবার সঙ্গেই নামতেইলের ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু নামতেইলের একটাই কথা, তা হলো সামনে ইলেকশন। আর এখন যে কাহিনীটা ঘটছে হোসো ইউনিভার্সিটির হোস্টেলে, এই কাহিনীটাকে আরও 10 দিন লম্বা করে টেনে নিয়ে যেতে হবে, কারণ ইলেকশনের আর মাত্র 10 দিন আছে। এটাকে যদি ইস্যু বানানো যায় তাহলে ইলেকশনে খুব দ্রুতই জয়লাভ করা যাবে। এজন্য নামতেইল ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছিল। আর এখন এখানে আবারও আটকে দেওয়া হয়েছিল সুহদের। সুহরা যখনই বের হতে যাচ্ছিল তখন ওদের উপর গুলি করায় ওরা পুনরায় ভিতরে ঢুকতে বাধ্য হয়। এদিকে স্টুডেন্টরা সবাই গোলাগুলির আওয়াজ শুনে এটা বুঝতে পারে যে এখানে কোথাও নর্থ কোরিয়ান ওই স্পাইগুলো নেই, তাই ওরা এখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে ভিতরে আবারও সুহো এবং ওর 2 কমরেড চলে এসেছিল। কিন্তু একজনের গুলি লেগে যায়, যে সুহোকে অনেক মান্য করত। এদিকে ইয়ংরোর বাবা নামতেইলকে জিজ্ঞেস করে সে আসলে চাইটা কি। নামতেইল তখন বলে, এদেরকে এই ইউনিভার্সিটির ভিতরে আরও 10 দিন আটকে রাখা গেলে আমরা মানুষজনকে এটা বোঝাতে পারবো যে অপোজিট পার্টি এইসব করেছে, আর এর ফলে আমরা খুব দ্রুত ইলেকশনে জয় লাভ করতে পারবো। তো বুঝতেই পারছেন, কোনো একটা ছোট ইস্যু দিয়েই কিন্তু বড় ঝামেলার সৃষ্টি হয়। এরপরে সুহো ওর কমরেডরা আবার ফিরে আসে। এদিকে এই 3 মহিলাকে দেখি ওরা নিজেদের ভিতরে কি যে আলোচনা করছিল, ওরা আদেও রাজনীতি বোঝে কিনা এটাই বুঝতে পারি না। যাই হোক, তাদের ছিল কেবলই শো অফ। সুহোদের ভাগ্য ভালো ছিল যে সমস্ত স্টুডেন্টরা এখান থেকে পালিয়ে যায়নি, তা না হলে এখানেই ওদেরকে মরে পড়ে থাকতে হতো। কমরেড চোয়ের পায়ে গুলি লাগায় ইয়ংরোকে ফার্স্ট এইড বক্স নিয়ে সুহো উপরে বলে। কমরেড চোখে চিকিৎসা দেওয়ার পরে সুহো ইয়ংরোকে নিয়ে অন্য একটা জায়গায় আসে, কারণ ইয়ংরোর হাতে কেটে গিয়েছিল এটা সুহো লক্ষ্য করেছে। তাই সুহো ওরও ট্রিটমেন্ট দিচ্ছিল। কিন্তু ইয়ংরো বলে যে তুমি আমাদেরকে যেতে দাও, কেন আমাদেরকে এখানে জিম্মি বানিয়ে রেখেছো। সুহো তখন ওকে আবারও খুব রাফভাবে বলে যে তুমি একটু চুপ থাকলেই ভালো হয়। তাই ইয়ংরো খুব রেগে মেগে আবারও রুমে চলে আসে। তবে ইয়ংরোর হাতের ব্যান্ডেজ দেখে সব মেয়েরা ও করে ওঠে। যারা আটকে রাখছে তারা নাকি আবার চিকিৎসাও দিচ্ছে, তাও আবার ইয়ংরোকে। তাই তো ওরা একটু জেলাস ফিল করে। এরপরে সুহো আবার কল দেয় ইয়ংরোর বাবার কাছে আর বলে, আপনি আমাদের ধোঁকা দিয়েছেন। আপনি বলেছিলেন এখান থেকে আমরা সুরক্ষিতভাবে বের হয়ে যেতে পারবো, কিন্তু আপনি আপনার কথা রাখেননি, তাই আপনার কোনো কথা আমরা আর বিশ্বাস করছি না, এবং এখানে যতজন স্টুডেন্ট আছে তাদের সঙ্গেও খুব খারাপ হবে। এদিকে সুহোর বাবাও রেগে গিয়েছিল আর ইয়ংরোর বাবাকে বলে, আপনি আপনার কথা রাখেননি। তো ঝামেলা কিন্তু আরও বড় হতে শুরু করে, কারণ এখানে ট্রাস্টের খেলা শুরু হয়ে গিয়েছে। স্টুডেন্টগুলোই মাঝখান থেকে সাফার করছে। সুহো যে পার্টির হয়ে কাজ করে সেই পার্টির চেয়ারম্যান হলো সুহোর বাবা। তবে ওই পার্টির যে ডেপুটি চেয়ারম্যান আছে সে কিন্তু সুহোর কোনো ভালো চায় না। সুহোর বাবা চায় যে সুহো জীবিত ফিরে আসুক, কিন্তু এই মহিলা একদমই চায় না সুহো জীবিত ফিরে আসুক। এই মহিলার লক্ষ্য হলো সাউথ কোরিয়ায় সুহোকে মেরে সুহোর বাবার জায়গাটা নিজে দখল করে নিতে। এদিকে সুহোর সঙ্গে তার বাকি কমরেডদের ঝামেলা হয়। মেইনলি কমরেড জোয়ের সঙ্গে ঝামেলাটা শুরু হয়েছিল। কমরেড জো বলে, তোমাকে আমি বলেছিলাম ওদেরকে বিশ্বাস করা উচিত হবে না, এর জন্যই তো আমাকে নর্থ কোরিয়া থেকে পাঠানো হয়েছে তোমার উপরে তদারকি করার জন্য। এই কথা শুনে জো রেগে যায় আর বলে, তুমি আমার উপর তদারকি করতে এসেছো, এখানে কোনো হেল্প করতে আসোনি। এতে ওদের দুজনের ভিতরেই ঝামেলা শুরু হয়ে যায়। দূর থেকে স্টুডেন্টগুলো আবার এটাও দেখে ভয় পেয়ে যায়, ওদের নিজেদের ভিতরে এই ঝামেলা হচ্ছে, তার মানে ঝামেলা তো ওদের সঙ্গে আরো বেশি করে হবে। তো সুহো কমরেড জোকে বলে ওর কথার অমান্য যদি ও আর হয় তাহলে ওর মাথা বরাবর গুলি করে দিবে। এদিকে ইয়ংরোর বাবা উপায় ভাবছিল যে কি উপায় করা যায়। নামতেইল অলরেডি তার একটা প্ল্যানে জল ঢেলে দিয়েছে। সুহো আর কোনোভাবেই ইয়ংরোর বাবাকে বিশ্বাস করতেই চাইছিল না, কিন্তু সুহো জানে না যে এটাই ইয়ংরোর বাবা। আর ইয়ংরোর বাবা চাইছিল যেভাবেই হোক ওই ইউনিভার্সিটির হোস্টেল থেকে ইয়ংরোকে বের করতে। সুহো তখন বলে যে আমাদের কাছে একটা ডক্টর পাঠিয়ে দিন। তখন নামতেইল তার পার্সোনাল ডক্টরকে কল করে, কারণ সুহো মাত্র 15 মিনিটের ভিতরেই একটা ডক্টর পাঠিয়ে দিতে বলেছে। এদিকে হান্না বারবার রিকোয়েস্ট করে যে আমাকে ওর ভিতরে যেতে দিন, অথবা চলুন আমরা সবাই মিলে ভেঙে চুরে ওর ভিতরে ঢুকে যাই। ওই 3 জন স্পাইকে কাবু করতে আমাদের টাইম লাগবে না। হান্নাকে কোনোভাবেই দমন করতে পারছে
করছিল না চিপ আন। এদিকে আমরা ডক্টর কাঞ্চঙ্গাকে দেখতে পাই। কাঞ্চঙ্গা তখন ওর বয়ফ্রেন্ডকে বলছিল, তুমি আমাকে কেন ওর ভিতরে ঠেলে দিচ্ছ? তুমি তো জানো ওর ভিতরে 3টে স্পাই আছে। ওরা যদি আমাকে মারে, আমাকে যদি গুলি করে, স্টুডেন্টদের সঙ্গে যদি আমি ওর ভিতরে জিম্মি হয়ে যাই, নামতেইল বলে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, তুমি আমার পুচ্ছু পাখি, তুমি যাও আর আমি সমস্তটা সামলে নিব। এরপরে আর কি করা, কাঞ্চঙ্গা বলে ঠিক আছে, আমি আমার জীবন বাজি রেখে যাচ্ছি। এরপরে আমরা সুহোকে দেখতে পাই, ও আসলে 10জন স্টুডেন্টকে ছেড়ে দিতে চাচ্ছিল। তাই ও মিস পি এর কাছে জিজ্ঞেস করে কোন 10জনকে ছেড়ে দিলে বেটার হবে। ও 10জনের একটা লিস্ট নিয়ে স্টুডেন্টদের সামনে আসে আর বলে, তোমাদের ভিতর থেকে 10জন ছাড়া পাবে। মিস পি যার যার নাম উচ্চারণ করবে তারা উঠে দাঁড়াবে। তো দেখা যায় যে 207 নম্বর রুমের 3জনকেই ডাকা হয়েছিল ইয়ংরো বাদে। মিস পি আরও কয়েকজনকে ডাকে এবং একদম লাস্টে 9তম পর্যায়ে ডাকে ইয়ংরোকে। আর এতে খেবুনো খুব খেপে যায় আর বলে, 207 নম্বর রুমের সবাই ছাড়া পাচ্ছে, আমি টেলিফোন অপারেটর বলে কি আমি স্টুডেন্টের নামের তালিকায় আসবো না? আর এদিকে আমরা দেখি যে পুরো হোস্টেলেই ওয়ার টেপ করে রাখা হয়েছিল। এই হোস্টেলে যা কিছু কথা হচ্ছিল বাইরে থেকে এনএসপি ডিরেক্টর সহ সবাই শুনতে পাচ্ছিল। খেবুনক বলে যে ইয়ংরোকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে, ওই তো সবথেকে বড় অপরাধটা করেছে, কারণ ও এই ছেলেটিকে বাঁচিয়েছিল। ঠিক তখনই লিমসো এগিয়ে আসে আর বলে, একদম লাস্টে যার নামটা ডাকার কথা ছিল সেটা ছিলে তুমি, কিন্তু এখন তুমি আর ছাড়া পাবে না, এবং তুমি যদিও ছাড়া পেতে আমি এখানে থাকতেই তুমি আর কখনো ছাড়া পাবে না, তাই চুপচাপ এখানে গিয়ে বসো। তখন অন্য স্টুডেন্টরা বলতে লাগে, তাহলে কি আমরাও যাব না? আমরা যে 9জন দাঁড়িয়েছি আমাদেরকে যেতে দিন। সেই মুহূর্তে সোহো বলে, এখন কেউ যাবে না, তাই সবাই চুপচাপ ওখানেই বসে থাকো। এদিকে হান্না বলে যে ওই ডাক্তারের সঙ্গে আমিও যাব। হান্না তো কোনোভাবেই গাংমুকে ছেড়ে বাইরে থাকতেই পারছিল না। ও ডক্টরকে বলে যে আপনার কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি যাব। হান্না এসে সবাইকে এই কথাটা বলে। এদিকে সোহো বলে, ডক্টর এখনো কেন আসছে না? তখন ওখান থেকে বলা হয় যে ডক্টরের সাথে হান্নাও যাচ্ছে যদি কোনো প্রয়োজন পড়ে এর জন্য। তো সুহো বেশি কিছু বলে না, হান্না যদি আসতেই চায় আসুক, সমস্যা নেই। তবে যাওয়ার আগে হান্না ডক্টরের কাছে একটা পিস্তল দেয়, সেটা লুকিয়ে রাখার জন্য। এরপরে ওরা ভিতরে প্রবেশ করেই হাত মাথার উপরে তুলে ধরে এবং ওদেরকে আগে সার্চ করা হয় ওদের কাছে ভয়ানক কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা। এমনকি মেডিকেল কিটের ভিতরেও সার্চ করা হয়, কিন্তু কিছু পাওয়া যায় না। এরপরে ওদেরকে নিরাপদে ভিতরে নিয়ে যাওয়া হয়। সুহো তখন এই মেয়েটিকে দেখে, অর্থাৎ ডক্টরকে দেখে কিছু একটা মনে করছিল। এরপরে সোজা কমরেড চোয়ের রুমে ডক্টরকে নিয়ে যাওয়া হয়। কমরেড চোয়ের অবস্থা খুবই খারাপ ছিল। সুহো আবার স্টুডেন্টদের কাছে আসে আর বলে, আমি তোমাদের ভিতরে 10জনকে পাঠাতে চেয়েছিলাম, পাঠাবো। আমি চাই যারা এর ভিতরে অসুস্থ বা শারীরিক সমস্যা আছে তাদেরকে ছেড়ে দিতে। সো তোমরা কে কে যেতে চাও হাত তোলো। তখন সবাই হাত তোলে আর বলে, আমি যাব। আর এতে খুব রেগে যায় সুহো আর বলে, কে আগে মরতে চাও সেটা বলো। তখন ইয়ংরো খেপে যায় আর উঠে দাঁড়িয়ে বলে, মরতে চাই মানে? আমরা বাঁচবো কি মরবো সেটা কি তুমিই ঠিক করবে? এটা আমাদের হোস্টেলে তুমি এসেছো, এখান থেকে তুমি বেরিয়ে যাও, তুমি আমাদেরকে দাবিয়ে রাখার কে? সুহো ইয়ংরোর দিকেই বন্দুক ধরে বলে, তুমি একটু চুপ থাকো। তখন ইয়ংরো বলে, ওদের সবাইকে যেতে দাও, শুধুমাত্র আমাকে আটকে রাখলেই তোমার জন্য এনাফ। তুমি জানো আমি কে? তখন সুহো বলে, কে তুমি? তখন ইয়ংরো বলে, আমি হলাম এএনএসপি এর ডিরেক্টরের মেয়ে ইয়ংরো। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি খোঁজ নিয়ে দেখো, আমাকে রেখে দিলেই হবে, কারণ যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার বাবা তোমার সাথে কিছুই করবে না। তখন সুহো হাসে আর বলে, তুমিই তো আমার লাইফ গার্ড, তাহলে তুমি আর কখনোই ছাড়া পাচ্ছ না। ইয়ংরো বলে, আমাকে ছেড়ে দেওয়ার দরকার নেই, কিন্তু তাদেরকে যেতে দাও। সুহো বলে, কাকে দেব আর দেব না সেটা আমি বুঝবো। এরপরে সুহো আবারও মিস পি এর সঙ্গে কথা বলতে আসে ইয়ংরোর ব্যাপারে জানার জন্য। মিস পি বলে, আমি আসলেই জানতাম না ইয়ংরোর এই পরিচয়। ইভেন আমি যখন তোমাকে এই হোস্টেলে রাখার দায়ে তাকে বের করে দিচ্ছিলাম হোস্টেল থেকে, তখনও পর্যন্ত সে তার আসল পরিচয়টা আমাকে দেয়নি। অর্থাৎ ইয়ংরো যে সুহোকে নিজের জীবন এখানে বাঁচিয়ে রেখেছিল, তারপরেও কিন্তু ইয়ংরো কাউকে জানায়নি যে সে এএনএসপি এর ডিরেক্টরের মেয়ে। যেহেতু ওর ভিতরে যা কথা হচ্ছিল তা বাইরে থেকে এরা সবাই শুনতে পাচ্ছিল, তাই সবাই এটা শুনতে পায় যে সুহোকে ওই হোস্টেলে রেখেছিল ইয়ংরো।
এতে সবাই হাসতে লাগে, কারণ এনএসপি যার পিছনে লেগেছে তার মেয়েই কিনা এই নর্থ কোরিয়ান এজেন্টকে বাঁচিয়েছিল। এটাতে সবাই বেশ অবাক হয়ে যায়। এদিকে হান্না বলে, তুমি যেসব স্টুডেন্টদেরকে ছেড়ে দিতে চাইছিলে তুমি তাদেরকে ছেড়ে দাও। এদিকে আমরা ডক্টরকে দেখি যে সোহকে আলাদা করে ডাকে আর সোহকে প্রথমে বলে চুপ থাকতে, কারণ এই পুরো রুমটাই ওয়্যার টেপ করে রাখা হয়েছে। ওরা এখানে যা কথা বলছে তার সব বাইরে থেকে শোনা যাচ্ছে। তাই এখন ডক্টর কোনো কথা না বলে হাতে লিখে দেয় আর সোহকে জানিয়ে দেয় এখানে সাবধানে কথা বলতে, না হলে ওদের সমস্ত আইডিয়া বাহিরে জানা হয়ে যাচ্ছে। এদিকে ইয়ংরোকে জানালার কাছে দাঁড় করিয়ে রাখা হয়েছিল যাতে ইয়ংরোর বাবার একটু টনক নড়ে। সোহ এটা বোঝাতে চাইছিল যে সোহ জানতে পেরেছে ইয়ংরো আসলে এই লোকের মেয়ে, তাই তো ওর বাবাকে ভয় দেখানোর জন্য ইয়ংরোকে জানালার কাছে রেখে দেওয়া হয়েছিল। এখন ব্যাপারটা আরো জটিল হয়ে যায়, কারণ এরা এটা বুঝতে পেরেছে যাই হয়ে যাক না কেন এখন ইয়ংরোকে কোনোভাবেই ওরা ছেড়ে দিবে না। এবার নামতেইলের উপরে রাগ দেখাতে লাগে ইয়ংরোর বাবা। ওদিকে নামতেইল রাগ দেখায় এবার ইয়ংরোর বাবার উপর। মানে পরিস্থিতি খুবই ঘোলাটে অবস্থার সৃষ্টি হয়েছে। এর ভিতরে গাংমবের ঝামেলা শুরু করেছে, ওদিকে হান্না এসেও ঝামেলা শুরু করেছে। এই সব ঝামেলায় হয়ে গেছে মহা ঝামেলা। যাই হোক, সোয়া যে কয়জনকে ছেড়ে দিতে চাইছিল সেই 9 জনকে ছেড়ে দেয়। আর ওই 9 জনকে নেওয়ার জন্য ওদের ফ্যামিলি থেকে লোকজন এলেও তাদের ফ্যামিলির কাছে এই 9 জনকে হস্তান্তর করা হয় না, বরং এএনএসপি তাদের নিজেদের আন্ডারে মেয়েগুলোকে রেখে দিয়েছিল। এরপরে দৃশ্যে দেখতে পাই ইয়ংরোর বাবা আবারও নিরুপায় হয়ে নর্থ কোরিয়াতে যোগাযোগ করে আর বলে, স্যার আপনি আমাকে ইলেকশনে জিততে সাহায্য করুন। আপনার হয়ে আমি সুহকে এখান থেকে বের করে দিবই, সুহর কোনো ক্ষতি হবে না। তখন ওর বাবা আবারও একটা ডিল করে সাবধানে ওদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। এদিকে আমরা দেখতে পাই যে ডক্টরকে বসে বসে সন্দেহ করছিল কমরেড জো। ওর মনে হচ্ছিল ডক্টরের কাছে কোনো একটা অস্ত্রশস্ত্র হয়তো আছে। এরপরে কমরেড জো ডক্টরের কিটটা অর্থাৎ মেডিকেল কিটটা পরখ করে দেখতে পায় ওর ভিতরে একটা বন্দুক রাখা ছিল। এতে তো খুব খেপে যায় কমরেড জো আর বলে, ও আমাদের উপরে কি না তদারকি করতে এসেছে। এতে ডক্টরকে মারতে লাগে আর নামতেইল এদিক থেকে সাউন্ডও শুনতে পাচ্ছিল। এটা শুনে নামতেইলের তো মাথা কাজ করে না, কারণ তার পুচু পাখি ওখানে গিয়ে মার খাচ্ছে। এটা কি কোনোভাবেই নামতেইল সহ্য করতে পারে? যাই হোক, কমরেড জোকে সামলানোর চেষ্টা করে সুহ, কিন্তু সুহ কোনোভাবেই কমরেড জোকে সামলাতে পারেই না। ইয়ংরোকে সরিয়ে দিয়ে কমরেড জো ডাক্তারকে জানালার পাশে দাঁড় করিয়ে দিয়েছিল যাতে ওদের টনক নড়ে। এই অবস্থায় নামতেইল পাগলের মতো আচরণ করতে লাগে, আমার ডক্টরের যদি কিছু হয়ে যায় তাহলে আমি ওদের সবাইকে শেষ করে ফেলবো। এবার নামতেইল এসে দেখে যে জানালার কাছে এখনো পুচু পাখি দাঁড়িয়ে আছে। একটু আগে ইয়ংরোর বাবা এসে দেখছিল তার মেয়ে দাঁড়িয়ে আছে, এবার নামতেইল এসে দেখছে তার পুচু পাখি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা আমার কিন্তু খুবই মজা লেগেছে। যাই হোক, এখানে যা হাতাহাতি হচ্ছিল তার ভিতর থেকে ইয়ংরোর কাছে একটা বন্দুক এসে পড়ে, আর এই বন্দুকটা ছিল সুহর। ইয়ংরো তখন বন্দুকটা তুলে ধরে সুহর দিকে তাক করে আর বলে, ওই ম্যামকে ছেড়ে দাও, এখান থেকে সবাইকে যেতে দাও, না হলে আমি কিন্তু গুলি করব। সুহ তখন খুব আস্তে আস্তে ইয়ংরোর দিকে আগায় আর বলে, না তুমি এরকম কিচ্ছু করবে না। এদিকে গাংমো বলে, এমন কিছু করো না, যদি তুমি গুলি করো কাউকে তাহলে সারা জীবনের জন্য জেলে কাটাতে হবে। তো এই অবস্থায় বাহিরে থেকেও ফায়ার করতে শুরু করা হয়। এই ফায়ারিংয়ের ভিতরে ইয়ংরোকে বাঁচানোর জন্য লিমসু ওকে নিয়ে অন্য পাশে পড়ে। ধাক্কাধাক্কিতে লিমসুর পকেটের ভিতরে যে কাগজের প্লেনটা ছিল সেটা মাটিতেই পড়ে যায়। ইয়ংরোকে রেখে ওখান থেকে সুহ উঠে দাঁড়ায় আর কমরেড জোকে শান্ত করার চেষ্টা করে আর বলে, তুমি আমার কথা তো শোনো, এত উত্তেজিত কেন হচ্ছ? এদিকে ইয়ংরো সেই কাগজের প্লেনটা পায় যেখানে ও লিখেছিল, তোমাকে আমি মিস করছি এমন নয়, কিন্তু শেষবারের মতো আমি তোমাকে একবার দেখতে চাই। এটা দেখেই ও সুহর দিকে তাকিয়ে পড়ে। সুহ ওর হাত থেকে কাগজের প্লেনটা নিয়ে নেয় আর ইয়ংরোকে ওখান থেকে তুলে আবার জানালার কাছে দাঁড় করিয়ে দেয়। এরপরে কমরেড জোকে বলে যে হান্না কোথায়? হান্না এখান থেকে পালিয়েছে অলরেডি। তাই তো সুহা আবারও দৌড়ে ওই টানেলের পথে যেতে লাগে। হান্না তো ওই পথে বের হয়ে যাচ্ছিল প্রায়। সুহা তখন ওকে পিছন থেকে এসে আটকায় আর বলে, তুমি কি ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে এখান থেকে চলে যাবে? তখন হান্না বলে, আমি যদি এক ডাক দিই তাহলে কিন্তু সমস্ত টিম এখানে ভেঙে ঢুকবে। হান্নাকেও বাইরে বের করে দিয়েছিল সুহ এটা দেখার জন্য যে আসলে বাইরে থেকে টিম ওদেরকে ব্রেক করে কিনা, কারণ সুহরও এটা জানা দরকার যে এখানে রাজনৈতিক কোন খেলাটা
খেলাটা খেলা হচ্ছে, ওদের কি কোনো মতলব আছে আমাদেরকে আটক করার? হান্না বাইরে এসে তাদের টিমকে বলে যে ভিতরে সো আছে, ওকে তোমরা এক্ষুনি ধরো, ওকে মেরে ফেলতে পারবে। কিন্তু কেউ ভিতরে প্রবেশ করে না, কারণ নামতেল অর্ডার দিয়েছে কাউকে ভিতরে প্রবেশ না করতে। এরপরে সো আসে কমরেড জয়ের কাছে আর বলে, তুমি জানো এখানে আমরা যা কিছু বলছি তার সব কিছু ওরা শুনে ফেলছে, কারণ এই পুরো রুমটাই ওরা ওয়্যার টেপ করে রেখেছে। এরপরে সো একটা একটা করে রেকর্ডারগুলো ছিঁড়ে ফেলে, আর এখান থেকে ওরা কোনো কথাই শুনতে পায় না। এরপরে কাঞ্চঙ্গা আসে আর কমরেড জোকে বলে যে তুমি কোন পার্টি থেকে এসেছো, তোমার যে সিনিয়র সে আসলেই তোমাকে ভালো করে ট্রেন দিয়েছে, আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছি। কমরেড জো বেশ অবাক হয়ে বলে, কে আপনি? আপনি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছেন? আসলে কাঞ্চঙ্গা আর কেউই নয়, সেও একজন নর্থ কোরিয়ান স্পাই। এবার চিনে ফেলে কমরেড জো আর বলি, আমি আপনাকে দেখেছি, আপনি তো রিপাবলিক অফ নর্থ কোরিয়া থেকে অ্যাওয়ার্ডও পেয়েছেন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। এদিকে আমরা চিফ আনকে দেখি, যে সমস্ত যোগাযোগের মাধ্যম হারিয়ে এবার হ্যান্ডমাইকের জোরে জোরে সোকে ডাকছিল আর বলছিল তাদের সঙ্গে সমঝোতায় আসতে, কিন্তু ওরা এই মুহূর্তে কেউ কোনো সমঝোতায় যেতে রাজি নয়। এরপরে অনেক রাত্রেবেলায় ইয়ংরোকে নিয়ে সোহা একটা জায়গায় আসে, কারণ সারাদিন ইয়ংরো কিচ্ছু খায়নি। ইয়ংরোকে খাবার খেতে বললে ইয়ংরো খেতে চায় না। ইয়ংরোর কথাটা ঠিক এমন ছিল, বেইমানের বেইমান, আমাকে মেরে ধরে এখন আবার খাওয়াতে নিয়ে এসেছে। আপনাদের মনে আছে চঞ্চল চৌধুরীর এই সিনেমার কথা, বেইমানের বেইমান এখন এসেছে দেখতে? ইয়ংরোর ব্যাপারটা হয়েছিল তাই। আমাকে সারাদিন জানালার পাশে দাঁড় করিয়ে দিয়ে তুমি এখন আমাকে কিনা আলু ভর্তা খাওয়াচ্ছ। ওখানে একটা টিভি চলছিল, টিভিতে তখন নিউজ পড়া হচ্ছিল। ওই নিউজ রিপোর্টার জানায় সমুদ্রে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার ভিতরে একটা যুদ্ধ হয়েছে। নর্থ কোরিয়ান যেসব স্পাই ছিল তাদের লিডার ছিল লিম সোহো। লিম সোহোর ছবিও দেখানো হয় এবং ওই যুদ্ধে মারা গিয়েছে এএনএসপি এর ডিরেক্টরের ছেলে। এদিকে এই তিন মহিলা কিন্তু এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছিল না, তাদের চিন্তার একটাই বিষয়, তা হলো কিভাবে কার থেকে কে বেশি সব করে বড় দেখাতে পারে। এদিকে আমরা ইয়ংরোর ভাইকে দেখি, যাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ইয়ংরোর বাবা তার ছেলেকে দেখতে এসেছিল, কিন্তু তার ছেলের অবস্থা ছিল খুবই ভয়াবহ। শেষ মুহূর্তে ইয়ংরোর কথাই বারবার বলছিল ইয়ংরোর ভাই। ইয়ংরোর বাবা তখন বলে, ইয়ংরো ভালো আছে, তুমি চিন্তা করো না। কিন্তু কিছুক্ষণের ভিতরেই ইয়ংরোর ভাই এখানে মারা যায়। এদিকে বেঁধে রাখা হয়েছিল গাংমুকে, ও কোনোভাবে ছাড়া পেয়ে গিয়েছে এবং ও লুকিয়ে লুকিয়ে যেতে যেতে এমন একটা রুমে এসে পৌঁছায় যেখানে দেখা যায় অজস্র রেকর্ডার, এবং এই পুরো বিল্ডিংয়ে যা কথা হচ্ছিল তার সব ওই রেকর্ডার দিয়ে শোনা যাচ্ছিল। এদিকে মিস পিও বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে ইয়ংরো সোহর উপরে অনেক ক্ষেপে গিয়েছিল আর বলে, তুমি যে টিমের লিড দিচ্ছ তারাই আমার ভাইকে মেরে ফেলেছে, আমাকে সত্যিটা বলো। কিন্তু ঘটনা তো এমন ছিল না, লিমসুও কেবল এখানেই লিড দিচ্ছিল, আর লিমসুও কেবল প্রফেসরকেই ওই নৌকা করে যেতে পাঠিয়েছিল। ইয়ংরো বলে, আমাকে যেতে দাও, আমি আমার ভাইকে শেষবারের মতো দেখতে চাই। কিন্তু সোহা এখন কোনোভাবেই ইয়ংরোকে যেতে দিতে পারবে না। কিছুক্ষণ অনেক কান্নাকাটি করতে লাগে ইয়ংরো, এবং সাথে সাথেই ও সেন্সলেস হয়ে যায়। সোহর আসলে করার কিছুই ছিল না, ইয়ংরোকে যদি ও ছেড়ে দেয় তাহলে ওরা তিনজনের কেউ বাঁচবে না। এদিকে সমস্ত বিল্ডিংয়ে কোথায় কি কথাবার্তা হচ্ছিল তার সমস্তটাই শুনছিল গাংমো। আসলে এটা মিস পি এর রুম, মিস পি এখান থেকেই পুরো হলে কি হচ্ছে তা শুনতে পেত, কিন্তু এখন গাংমো পেয়েছে এই রুমটা, আর এখানে এসে ওর একটা লাভ হয়েছে, ও অনেক কথাই শুনতে পাচ্ছে। কিন্তু কিছুক্ষণের ভিতরেই গাংমোকে ধরে ফেলে সোহো এবং পুনরায় ওকে বেঁধে স্টুডেন্টদের সঙ্গে আলাদা করে অন্য একটা রুমে রাখা হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কাঞ্চঙ্গা অর্থাৎ নর্থ কোরিয়ান ওই স্পাই, যার কোড নেম মোরান হিল, তোকে আমরা মোরান হিল বলেই ডাকি। মোরান হিল দেখতে এসেছিল ইয়ংরোর অবস্থা কি, কারণ ইয়ংরো সেন্সলেস হয়ে পড়েছে। তো ইয়ংরোর আসলে বেশি কিছু সমস্যা হয়নি, কিন্তু মোরান হিলের মাথায় একটাই চিন্তা, তা হলো ও বুঝতে পেরেছে ইয়ংরো এবং সোহর ভিতরে কোনো একটা সম্পর্ক চলছে। এদিকে সোহরা পুরো বিল্ডিংটাই কিন্তু বোম ফিট করে রেখে দিয়েছিল। অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। এদিকে ইয়ংরো সেন্সলেস হয়ে স্বপ্ন দেখছিল যে ওর ভাইয়ের সঙ্গে একটা পাহাড়ের চূড়ায় ওর দেখা হয়েছে, যেখানে ওর ভাই ওকে একটা মাফলার দিয়ে চলে গিয়েছে। তারপরে ইয়ংরোর ঘুম ভেঙে যায়। এবার ইয়ংরোর গলার উপরেই একটা পেন্ডেন্ট দেখে থেমে
হয়ে যায় ডক্টর। আরে এই পেন্ডেন্টটা তো সোহর সেই পেন্ডেন্ট যেটা দেখেই কাঞ্চনা চিনতে পারে। বার্লিনে একটা মিশনে গিয়েছিল কাঞ্চনা, সেখানে গিয়ে ওর সোহর সঙ্গে দেখা হয়েছিল। সোহকে ও সেখান থেকেই ভালোবেসে ফেলেছিল। সোহর কাছে এই লকেটটাও অনেকবার চেয়েছিল, কিন্তু সোহ ওকে দেয়নি। সোহ বলেছিল ওটা আমার জীবনের থেকেও বেশি প্রিয়। এদিকে এখান থেকে ইয়ংরো বের হতে না পেরে প্রচন্ড কান্নাকাটি করতে লাগে। ইয়ংরোর এই কান্না দেখে সোহর নিজেরও খারাপ লাগে। আর ইয়ংরোর কাছে ওই তোয়ালে অর্থাৎ ওই মাফলারটা কিন্তু সোহ নিজে নিয়ে এসে দিয়েছে, কারণ সোহ জানতো এটা ওর ভাইয়ের স্মৃতি। এদিকে মিডিয়াগুলো কোনো খবর দেখাচ্ছে না, মিডিয়াগুলো সেই খবরই দেখাচ্ছে যেগুলো সরকার দেখাতে চাইছে, অর্থাৎ এনএসপি এর ডিরেক্টররা যা দেখাতে চাইছে জনগণ তাই জানছে। এরপরে সোহ আবারও কয়েকজনকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু নামতে এলে এটা শুনে বলে, কি রে তুই কি পাগল হয়ে গেলি নাকি? এতজন জিম্মিকে ছেড়ে কেন দিচ্ছিস? আর এইভাবে ওদেরকে 10 দিন আটকে রাখ। কিন্তু এটা শুনে লিমসু অবাক হয় আর বলে, নিজেদের দেশের লোকজনই চাচ্ছে না তাদের স্টুডেন্টদেরকে ছেড়ে দিক, কিন্তু কেন? কিন্তু নামতেইলের আসল উদ্দেশ্য কোনোভাবেই সোহ বুঝতে পারে না। তবে সোহ কিছুক্ষণের ভিতরে বোঝা যায় যে নামতেইল আসলে ইলেকশনের কারণে স্টুডেন্টদেরকে ওখানে আটকে রাখতে চাইছে। এদিকে গাংমো সুযোগ বুঝে আবারও কিন্তু পালিয়ে আসে আর সবাইকে বলে যে তোমরা এখনই ভিতরে যাও, ভিতরে অ্যাটাক করো, তাহলে ওদেরকে মেরে ফেলতে পারবে, ঠিক হান্নার মতো। কিন্তু ওই পুলিশ টিম তো ভিতরে আসে না, তাই আবারও গাংমোকে বাধ্য হয়ে ভিতরে চলে আসতে হয়। গাংমো ধরা পড়ার আগেই সোজা উপরে চলে যায়, কারণ সোহ যদি জানতে পারে গাংমো এখান থেকে বের হয়ে গিয়েছিল তাহলে ওকে মেরে অজ্ঞান করে দিবে। এরপরে ও সেই রুমে ঢোকে যে রুমের ভিতরে অনেক রেকর্ডার ছিল। এখান থেকে ও কথা শোনার চেষ্টা করে যে আসলে সোহদের প্ল্যানটা কি বা বাহিরেও কি হচ্ছে, কিন্তু ওর মাথায় কিচ্ছু ঢোকে না। এরপরে আমরা দেখি নামতেইল আবারও কল দিয়েছে সোহকে আর বলে, তুই তো জানিস মাত্র 10 দিনের ভিতরেই ইলেকশন, তাই যদি স্টুডেন্টদের ওখানে আটকে রাখতে পারিস আমি নিজে তোদের এই দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিব, শুধু 10টা দিন ওখানে আটকে থাকতে হবে। এই পরিস্থিতিতে ওরা ভোটের কথা ভাবছিল, ছেলে মেয়েগুলোর জীবনের কথা না ভেবেই। কিন্তু এভাবে কতদিন চলবে? সোহ তো ওদের উপরেও পা দিবে না। 10 দিন পরে যে ওরা আদেও বেঁচে থাকবে কিনা এটাও জানে না। গাংমো এই কথাগুলো কিন্তু শুনতে পেয়েছিল ওই রেকর্ডার রুম থেকে। এরপরে সোহ গাংমোর সঙ্গে দেখা করতে এসে বলে যে তোমাদের দেশের ডিরেক্টররা, তোমাদের দেশের বড় বড় হাতি ঘোড়া লোকেরাই চাচ্ছে না তোমাদেরকে ছেড়ে দিই, তাহলে তোমাদেরকে আমরা কিভাবে ছেড়ে দিই? তুমি তো বুঝছো তারা তোমাদেরকে পর্যন্ত ত্যাগ করছে, তাহলে আমাদেরকে কি এখান থেকে ছেড়ে পালাতে দিবে? এদিকে আমরা দেখি যে সাংবাদিকরা সবকিছুই ভুয়া নিউজ দেখাচ্ছিল, কিন্তু একজন সাংবাদিক ছিল যে আসলে কি হচ্ছে সেই সত্যটা জানাতে চাইছিল। এদিকে সোহ বসে বসে ভাবছিল যে ব্যাপারটা ওর হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এদিকে গাংমো সুযোগ পেয়ে একবার ইয়ংরোকে ডাকে আর ইয়ংরোকে বলে, তুমি যদি সুযোগ পাও তাহলে দেখবে সোহর কাছে একটা রিমোট আছে, ওই রিমোটটা কোনোভাবে নিয়ে নিতে পারলে আমাদের আর কোনো ভয় নেই, কারণ এই পুরো বিল্ডিংটা ওরা রিমোট কন্ট্রোল দিয়ে বোম ফিট করে রেখেছে, যে রিমোটের চাপ দিলে আমরা সবাই মারা যাব। তো ইয়ংরো এখন ইচ্ছে করে সোহর কাছাকাছি আসার চেষ্টা করে। ইয়ংরো সোহকে বলে, তুমি আমাকে সত্যি করে বলো, ওই কাগজের প্লেনটা দেখে কি তুমি এখানে এসেছিলে? আমি তোমাকে শেষ একবার দেখতে চেয়েছিলাম বলে কি তুমি আমাকে দেখা দিতে এসেছিলে? কিন্তু সোহ এই মুহূর্তে ইয়ংরোকে কিছুই বলে না। ও চাচ্ছিল না ইয়ংরোর সামনে ওর ফিলিংসগুলো দেখাতে বা ওর উইক পয়েন্টটা দেখাতে। তখন পিছন থেকে সোহকে জড়িয়ে ধরে ইয়ংরো আর বলে, তুমি সত্যটা কেন আমাকে বলছো না? তখন ইয়ংরোকে সামনে জড়িয়ে ধরে সোহ। সামনে থেকে জড়িয়ে ধরার পরেই ইয়ংরো আস্তে আস্তে সোহর প্যান্টের পকেট থেকে ওই রিমোট কন্ট্রোলটি নিয়ে নেয় আর বলে, এই রিমোট কন্ট্রোলে এক চাপ দিলেই এই পুরো ড্রামটি উড়ে যাবে, তাই না? আমরা সবাই মারা যাব, তাই তো? সোহ ইয়ংরোকে পাগলামি করতে বারণ করলেও ইয়ংরো আর কোনো কথা শুনে না আর বলে, তুমি এখান থেকে আমাকে না যেতে দিলে আমি নিজেই এটাতে চাপ দিয়ে দিব। আর এর সাথে সাথেই শেষ করছে সোনোড্রপ গল্পের প্রথম হাফ, অর্থাৎ এই ড্রামায় 16টা এপিসোড আছে আর এখানে আমি 8টা এপিসোড এক্সপ্লেন করেছি। ড্রামাটা আমি ডিটেলসে এক্সপ্লেন করেছি, এজন্য এই এক্সপ্লেনটা অনেক বড় হয়ে গিয়েছে। 8টা এপিসোডের গল্পই অনেক বড় হয়েছে কিন্তু, এবং আমি কোথাও কোনো চিন বাদ পর্যন্ত দিইনি, যাতে আপনাদের এই গল্পটা বুঝতে অনেক সুবিধা হয়। যেহেতু এটা আমার অনেক প্রিয় গল্প, তাই আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে গল্পটা আপনাদের বোঝাতে। তো আপনাদের যদি এই গল্পটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন,
কারণ খুব দ্রুতই আমি লাস্ট পার্টের গল্প আপলোড করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।